নমস্কার। এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখক শ্রী সৌভিক ঘোষের কলমে একটি থ্রিলার গল্প কুয়াশার আরো গভীরে। আজকের গল্প পাঠ এবং একটি চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে প্রাহি, অর্ক, সৌরিন, বর্ণিশা, দেবস্মিতা, সৃজিতা, অভ্র, চিত্রাঙ্গী, ইচ্ছেবাতি, প্রভাকর, অভিক, লাবণী, শিপ্রা, ভাস্বতী, পূজা, বর্ষা, স্বর্ণাভ। শব্দ সংযোজন ও আবহ নির্মাণে অভ্র, নাট্য রূপান্তর অন্তরা, কভার ডিজাইনে মোনালিসা। শুরু হচ্ছে লেখক শ্রী সৌভিক ঘোষের কলমে একটি ভিন্ন স্বাদের গল্প কুয়াশার আরো গভীরে। আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে ৮,৮৮৮ টাকা জেতার সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম বিভি অ্যাপ। এখানে সকলকে ৫০০ টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। যদি আপনি আমার প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে আপনি ৫টি ফ্রি স্পিন পাবেন, যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ। কোনো রকম ডিপোজিট ছাড়াই সাইন আপ করুন। বিভি অ্যাপে আপনি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতে ও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। ক্র্যাশ গেমস চ্যাম্পিয়নশিপ, ১৫ মিলিয়ন প্রাইজ পুল থেকে জিতুন বিশাল পুরস্কার। এখনই অংশগ্রহণ করুন এবং প্রমাণ করুন আপনি সেরা। ১০ মিলিয়ন সিপিএল ম্যানিয়া মেগা ফেস্টিভ্যাল, আপনার প্রিয় দলকে প্রেডিক্ট করুন এবং ১০ মিলিয়ন প্রাইজ পুল থেকে বিশাল পুরস্কার জিতুন। বিবি অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং দুইজনেই ৩০০ টাকা বোনাস পাবেন, সাথে রেফারেল রিবেট পাবেন আনলিমিটেড। এখানে আপনি বিকাশ, নগদ এবং রকেট ২৪ ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এটি সব গেমিং ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে থাকে। সপ্তাহে ৭ দিন, দিনে ২৪ ঘন্টা কাস্টমার সার্ভিস। আমার প্রোমো কোড ESO24 ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন। সাইন আপ লিঙ্ক পিন কমেন্টে। চারিদিকে গাঢ় অন্ধকার, আশেপাশে তেমন কিছুই দৃশ্যমান নয়। অ্যাডামের এসইউভি পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে। কেউ যেন ফিস ফিস করে বলছে, আরো গভীরে যাও, আরো গভীরে। এত অন্ধকারে এর আগে কখনো পাহাড়ি রাস্তায় গাড়ি চালায়নি অ্যাডাম, তাই একটু স্নায়ুচাপ বাড়তে থাকে তার। অ্যাডাম, আর ইউ ওকে? হ্যাঁ, কেন বলো তো? অ্যাডামের পাশের সিটে বসে থাকা রোজি একটু সন্দেহ নিয়েই তার উপর এমন প্রশ্ন ছুড়ে দেয়। অ্যাডামের স্নায়ুচাপ বাড়তে থাকলেও রোজিকে সে স্মার্টলি জবাব দেয়, যাতে তার ভেতরে চলতে থাকা উথাল পাথাল প্রকাশ না পায়। কিন্তু সে নিজের মনের অবস্থা ঢাকার চেষ্টা করলেও রোজির চোখে অতি সহজেই তা ধরা পড়ে। বুঝতে পেরেছি আমি, এই জন্যই বলেছিলাম কোনো ক্যাব বুকিং করে চলে যাই। তুমি শুনলে না? কেয়ারিংটা একটু বেশি হয়ে গেল না অ্যাডাম? আমার আগেই বোঝা উচিত ছিল। ড্রাইভিংটা তুমি খুব বেশি দিন শেখোনি, তার উপরে এই পাহাড়ি অন্ধকার রাস্তায় সম্ভবত ফার্স্ট টাইম হিরো সাজতে গিয়ে নিজেও বিপদে পড়ো আর অন্যকেও বিপদে ফেলো। স্ট্রেঞ্জ। কথায় কথা বাড়ে, তাই অ্যাডাম কোনো উত্তর দেয় না, বরং গুগল ম্যাপকে সঙ্গী করে এগিয়ে চলে গন্তব্যের উদ্দেশ্যে। গুগল ম্যাপ অবশ্য তাকে কিছুটা স্বস্তি দেয়। বর্তমানে ম্যাপ বলছে আর মাত্র ২ কিলোমিটার রাস্তা বাকি। ঠান্ডা মাথায় গাড়ির হেডলাইটের ওপরে ভরসা করে ওই ২ কিলোমিটার পথ অতিক্রম করে অ্যাডাম। উফ, থ্যাঙ্ক গড। আমি এটা একদমই অস্বীকার করব না যে আমি অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছি। সত্যি কথা বলতে, এই অন্ধকারে পাহাড়ি রাস্তা, তার উপর কোনো বৈদ্যুতিক আলো নেই। চিন্তা যে কম হচ্ছিল না তা নয়, কিন্তু ভরসার জায়গাটা নষ্ট করব না কখনো। আর যাই হোক, তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল, কি বলো? থাক, অনেক হয়েছে। তোমার যত এক্সপেরিমেন্ট আমার সাথেই করতে হয়। দিস ইজ টু মাচ অ্যাডাম। তার কার সঙ্গে করব? করলে তো নিজের বেটার হাফের সঙ্গেই করব। কেন তোমার মেরির সাথে করতে পারো না? মেরি আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি আমার লাভ। দুটো কখনোই এক নয় রোজি। ঠিক আছে, আজকে আর তোমাকে ফিরতে হবে না, আমার ঘরে চলো। অ্যাডাম ফিরে যেতে চায়, কিন্তু
রোজি তাকে কোনোভাবেই যেতে দেয় না। অবশেষে রোজির বাড়িতেই আশ্রয় নেয় অ্যাডাম। ওকে ডান, কিন্তু কালকে সকালেই চলে যাব। আগে জানলে ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টগুলো নিয়ে আসতাম। ওরে আমার বিদ্যাসাগর, ঘরে এসো। রোজির মা ছিলেন একজন সিঙ্গেল মাদার। গত বছর একটা বাস অ্যাক্সিডেন্টে রোজির মা মারা যান। তাই এখন এত বড় বাড়িতে রোজি একাই থাকে। আরে বাস, তোমার বাড়িটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মেয়ের যত্ন আছে। ওই নিজের হাতে যতটা পারি সাজিয়ে পরিষ্কার করে রাখি। অপরিষ্কার পরিবেশ আমার একেবারেই পছন্দ নয়। 1 বছরের সম্পর্ক তাদের। তবে এই প্রথম রোজির বাড়িতে অ্যাডাম এলো। আজ অ্যাডামের নিজের বাড়িতে বার্থডে পার্টি ছিল, তাই অনেক রাত হয়ে যাওয়ায় রোজিকে তার বাড়িতে ছাড়তে এসেছে সে। ভেবেছিল আজকেই ফিরে যেতে পারবে, কিন্তু এই অন্ধকারে পাহাড়ি রাস্তায় নিজেকেই ঠিক ভরসা করতে পারছে না সে। তাই অবশেষে রোজির বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। ওপরে উঠে আসো, সাবধানে এসো, সিঁড়িগুলো উঁচু আছে। হ্যাঁ, যাচ্ছি। ঘরে ঢুকেই কাঠের সিঁড়ি বেয়ে রোজির সঙ্গে দোতলায় উঠে এলো অ্যাডাম। ভেলভেটের লাল চাদরে মোড়ানো মোলায়েম বিছানায় গা এলিয়ে দিল। সে অত্যন্ত সাধারণ পরিবারের একটা ছেলে। এত বিলাসবহুল জীবনের সঙ্গে তার বিশেষ পরিচিতি নেই, এমনকি গাড়িটাও তার নিজের নয়, তার বেস্ট ফ্রেন্ড মেরির। তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। ক্ষণিকের মধ্যেই 2টো কাঁচের পাত্রে রেড ওয়াইন নিয়ে অ্যাডামের পাশে এসে বসল রোজি। একটা অ্যাডামের হাতে তুলে দিল, অন্যটা নিজে চুমুক দিয়ে একটা হালকা হাসি হেসে উঠল সে। গাঢ় লাল রক্তবর্ণা লিপস্টিক আর রেড ওয়াইনের স্পর্শে তার কোমল মসৃণ ঠোঁট দুটো তাকে যেন আরও রহস্যময়ী করে তুলেছে। তার ওই মায়াবী চোখের দৃষ্টি যেন এক উষ্ণতার হাতছানির সংকেত দিয়ে যায়। হঠাৎই রোজির কোমল হাত অ্যাডামের অন্য হাত স্পর্শ করে। শীতল আবহাওয়ার মধ্যে এমন উষ্ণতার স্পর্শ বিহ্বল করে দেয় অ্যাডামকে। প্রথম কোনো নারী শরীরের এত কাছাকাছি এলো সে। রোজির সঙ্গে তার 1 বছরের সম্পর্ক হলেও কখনোই এত কাছাকাছি তারা হয়নি। অ্যাডামের হাতের ওপরে রাখা রোজির হাতের ধারালো নখগুলো জানোয়ারের থাবার মতো আঁকড়ে ধরে। আঘাত পায় অ্যাডাম, কিন্তু আজ প্রত্যেকটা মুহূর্তই যেন বেপরোয়া। শত আঘাত যেন হার মানে তাদের প্রণয়ের কাছে। লাভ ইউ সো মাচ। রোজির কোমল ঠোঁট অ্যাডামের ঠোঁট স্পর্শ করে। রোজি টাল সামলাতে পারল না। কাঁচের পাত্রে থাকা রেড ওয়াইনটা অ্যাডামের গায়ে পড়ল, কিন্তু উষ্ণতার পরশ তাদের এতটাই মত্ত করে দিল যে আর কোনো কিছুই যেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে না। ঘরের এক প্রান্তে জ্বলন্ত ফায়ার প্লেসের আগুনের ক্ষিপ্রতাকেও যেন হার মানালো তাদের উত্তেজনার পারদ। বেশ কিছুক্ষণ পর দুজনেই স্বাভাবিক হলো। তুমি স্বভাবে যতই শান্ত হও না কেন, ইউ বিহেভ লাইক অ্যান অ্যানিমাল ইন বেড। একটু পেইনফুল, বাট আই লাইক ইট। হ্যাঁ, তাই নাকি? সত্যি। ঠিক আছে, তুমি এবার শুয়ে পড়ো, আমি নিচের গেটে তালা দিয়ে আসছি। স্যার, এটুকুই। তারপর সকালে ঘুম থেকে উঠে এই চিঠিটা পেয়েছি। এর থেকে বেশি আমি আর কিছুই জানি না। এই, তুই জানিস না বললেই হয়ে গেল নাকি? আরে আমাকে কি গান্ডু ভেবেছিস যে তোর কথা শুনে দেখেই বিশ্বাস করে নেব? আমি তো এর শেষ দেখে ছাড়ব। আর আমার নামটা মনে রেখে দিস, ইন্সপেক্টর জগন্নাথ সমাদ্দার। এই দার্জিলিংয়ে না আমার নামে চোর, ডাকাত, খুনি, ধর্ষক সব এক ঘাটের জল খায়। কি হয়েছে অফিসার? আমাকে বাঁচা মেরি, আমাকে বাঁচা, আমি কিচ্ছু করিনি। অ্যাডামের বেস্ট ফ্রেন্ড মেরি অ্যাডামের মা বাবাকে নিয়ে থানাতে উপস্থিত হয়েছে। তোর আর কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। উনি অ্যাডামের বাবা আর উনি মা। আর আপনি কে? আরও একটা প্রেমিকা নাকি? এ তো কৃষ্ণলীলা দেখছি। শাট আপ! আপনি মুখ সামলে কথা বলবেন। প্রথমত একটা মেয়ের সাথে কি করে কথা বলতে হয় সেটা তো জানেন না, তারপর একটা নির্দোষ ছেলেকে বিনা কারণে ধরে নিয়ে এসেছেন। আমার ছেলের কোনো দোষ নেই স্যার, ওর ক্যারিয়ারটা এইভাবে শেষ করে দেবেন না। আমরা অনেক কষ্ট করে ওকে লেখাপড়া করিয়েছি। হ্যাঁ স্যার, ওকে ছেড়ে দিন স্যার,
ওকে ছেড়ে দিন। আরে আহ, কি কি করছেন কি? পা ছাড়ুন, কি মুশকিল। অ্যাডামের মা অফিসারের পা ধরে কাঁদতে শুরু করে দেয়। আমাদের একটাই সন্তান স্যার, ওকে ঘিরেই আমাদের বেঁচে থাকা, আমাদের আর কিছুই নেই স্যার। প্লিজ ওকে ছেড়ে দিন স্যার, প্লিজ ওকে ছেড়ে দিন। দেখুন, আমি বা আপনারা চাইলেই তো কিছু হবে না। কালকে থেকে একটা মেয়ে মিসিং, তাও আবার নিজের বাড়ির থেকে, যেখানে আপনাদের ছেলেই মেয়েটার সাথে সারা রাত ছিল। দিস ইজ নট আ জোক। আপনাদের ছেলে নির্দোষ প্রমাণিত হলে নিশ্চয়ই ছাড়া পাবে। যদিও মেয়েটা একটা চিঠি লিখে গেছে, হ্যাঁ, মেয়েটার আগের হাতের লেখার সাথে আমরা মিলিয়ে দেখব। যদি মিলে যায় তাহলে আপনাদের ঘরের ছেলে আপনাদের ঘরেই ফিরে যাবে। আর যদি না মেলে তাহলে? যদি না মেলে তাহলে কেসটা কোর্টে তোলা হবে, আর ওনাকেও কোর্টে তোলা হবে, কারণ উনিই তো এখন প্রাইম সাসপেক্ট। আপনার নামটা যেন কি? মেরি ডিকোস্টা। অ্যাডাম আমার বেস্ট ফ্রেন্ড। দেখুন মেরি ম্যাডাম, আপনি তো এখনকার দিনের মেয়ে, আর দেখেও বেশ স্মার্ট বলেই মনে হয়। তা আপনি তো ভালোই বুঝবেন যে এই মুহূর্তে প্রাইম সাসপেক্ট আর অন্য কেউ নয়। কি চিঠি লিখে গেছে? আই মিন, চিঠিতে কি লেখা আছে সেই ব্যাপারে কি একটু বলা যাবে? হ্যাঁ, শিওর। কথাটা বলে ইন্সপেক্টর জগন্নাথবাবু চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলেন। অ্যাডাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এখন যা করতে চলেছি সেটার জন্য তুমি হয়তো কখনো আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু এটা আমাকে করতেই হতো। তোমার থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি, আর কোনো দিনও আমাদের দেখা হবে না। ঘর সংসার আমার জন্য নয়, আমাকে আর খোঁজার চেষ্টা করো না। ভালো থেকো। ওকে, তুই কোনো চিন্তা করিস না অ্যাডাম। আমি তোকে ভালো করে জানি, তুই কিচ্ছু করতে পারিস না। তুই সসম্মানেই বাইরে বেরিয়ে আসবি। কথাটা বলেই মেরি থানা থেকে অ্যাডামের মা বাবাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। অ্যাডাম আর মেরির বন্ধুত্বের সূচনা সেই ছোটবেলাতে। তার বিশ্বাস সে এমন কিছু করতে পারে না। কি যে হবে ছেলেটার, কিছুই তো বুঝতে পারছি না। আন্টি, টেনশন করো না। জিসাসের কাছে প্রে করো যেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। আমি দেখছি কি করতে পারি। আঙ্কেল, তুমি আন্টিকে নিয়ে বাড়ি যাও, চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। অ্যাডাম বেশ কিছুদিন পুলিশ হেফাজতে থাকার পরে প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যায়। আবার স্বাভাবিক জীবনে সে ফিরতে সক্ষম হয়। শেষ পর্যন্ত এটাই প্রমাণিত হয় যে অ্যাডামের প্রেমিকা রোজি সত্যিই নিজের ঘর ছেড়ে চলে গিয়েছে, আর চিঠিটাও তার নিজের হাতেই লেখা। আয় ঘরে আয়, তোর কি খেতে ইচ্ছে করছে বল? ব্লুবেরি, পাস্তা, চিজবার্গার, হট চকলেট, নাকি? প্লিজ একটু চুপ কর মেরি, আমার কিচ্ছু ভাল লাগছে না। আর আমার সব শেষ হয়ে গেছে মেরি, সব। কিচ্ছু শেষ হয়নি। আর তাছাড়া ও তোকে ছেড়ে চলে গেছে, দেখবি হয়তো একদিন বিয়ে করে তোর সামনে আসছে। আমি এদের ভালোভাবে বুঝে গেছি। জাস্ট এরা সবাই চিটার। আমি আর পারছি না মেরি। কার জন্য বাঁচবো বলতে পারিস? কার জন্য বাঁচবো আমি? কার জন্য বাঁচবো? তুই আমাদের জন্য বাঁচবি। তুই নিজেও কাঁদিস, আমাকেও কাঁদাস। অনেক তল্লাশি করেও রোজিকে আর খুঁজে পাওয়া যায় না। তবে এমন এক হতাশা অ্যাডামকে গ্রাস করে যা থেকে মুক্তি পাওয়া ছিল দুষ্কর। কিন্তু বেস্ট ফ্রেন্ড মেরির প্রচেষ্টা তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। বন্ধুরা হয়তো এমনই হয়। মেরির সাতকুলে কেউ নেই। তার ছোটবেলা কেটেছে একটি অনাথ আশ্রমে। তারপর সেখান থেকে এক ফাদার তাকে দত্তক নেয়। কিন্তু সেই ফাদারের জীবনাবসানের পরে যে মানুষটা ভুলিয়ে দিত সেই মানুষটা অন্য কেউ নয়, অ্যাডাম। এইভাবে কাটলো আরও 3টে মাস। অ্যাডামের মুখে একটু হলেও হাসি ফিরে এলো। যাক বাবা, ফাইনালি নিশ্চিন্ত হওয়া গেল। সামনেই এক্সাম। জিসাস, তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। তুমি আবার অ্যাডামকে নর্মাল করে দিয়েছো। সামনেই অ্যাডামের সেমিস্টার এক্সাম, তাই এই সময় স্বাভাবিক হওয়াটা অত্যন্ত জরুরি ছিল তার জীবনে। এটা তার কেরিয়ারের প্রশ্ন। কাজটা সহজ ছিল না ঠিকই, তবে মেরি অ্যাডামকে খুব ভালোভাবেই বোঝে। তাই মেরি নিশ্চিত ছিল যে সে অ্যাডামকে স্বাভাবিক করে তুলবেই, এবং সে পেরেছে। অবশ্য আরও একটা কথা বলা হয়নি, অ্যাডাম আর মেরি একই ইউনিভার্সিটির স্টুডেন্ট। অ্যাডামকে এইভাবে দেখে
মুখে তার এক আবেগ মাখানো হাসি খেলে যায়। অজান্তেই আবেগ মিশ্রিত নোনা জল চোখের কোণে জমা হয়। কি রে, তোর আবার কি হলো? কই কিছু না। মেরির ছলছলে চোখ দেখে অ্যাডাম প্রশ্ন না করে থাকতে পারে না। তোকে একটা কথা বলার ছিল, বলবো? বল। তুই জেনেলিয়াকে চিনিস? ফার্স্ট ইয়ারে পড়ে। হ্যাঁ চিনি। কেন, কি হয়েছে? কালকে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে। তো তেমন কিছু না। বলছি, বলবো? এত পারমিশন নেওয়ার কি আছে? তুই না একটা পাগল, তাড়াতাড়ি বল। কাল মাঝরাতে ও আমাকে প্রপোজ করেছে। দেখ, তোকে আমি হাত জোর করে বলছি, তুই যা ইচ্ছে কর, কিন্তু এই সেমিস্টারটা যা হোক করে উতরে দে না ভাই। না হলে তো না হলে কি? না হলে আমি আঙ্কেল আর আন্টির কাছে গিয়ে নিজের মুখ দেখাতে পারবো না, বুঝলি পাগল? আমি ওদের কথা দিয়েছি তোকে স্বাভাবিক করে তুলে এই সেমিস্টারে পরীক্ষা দেওয়াবো। এবার দয়া করে তীরে এসে তরি ডোবাস না। বাট আই লাইক জেনেলিয়া। জাস্ট একটু ভাও খাচ্ছি আর কি। মেরির মুখে একটা হালকা হাসি খেলে যায়। অনেকদিন পর অ্যাডামকে আবার স্বাভাবিক হতে দেখছে সে। বেশ, আমি নিজে কথা বলে তোদের দুজনের বিয়ে দেব, সেটাও এই সেমিস্টারের পরেই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তেমন কঠিন কিছু না, এই সেমিস্টারটা গুড মার্কস নিয়ে পাশ করতে হবে। মিনিমাম 60% চাই। হবে তো? হবে না মানে? আলবাত হবে। সেটা সময় এলেই দেখা যাবে। এমন একটি শর্ত শুনে অ্যাডামের মনটা ফুরফুরে হয়ে যায়। চোখের সামনে সব কিছু যেন রঙিন লাগে তার। নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করে সে। তবু রোজির কথা মাঝে মাঝে মনে পড়লে চোখের কোণে অজান্তেই জল চলে আসে। হ্যালো হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? হু আর ইউ? নাম্বারটা এখনো সেভ করনি তাই তো? ও জেনেলিয়া, বলো বলো। কি করছো? রাত 11টা বাজে। এই সময় মানুষ আর কি করতে পারে? নিজের ঘরে শুয়ে আছি। তা ম্যাডাম, আপনি কি করছেন? রাত 11টার সময় একটা মানুষ কি বা করতে পারে? আচ্ছা, আমার কথা আমাকেই ফিরিয়ে দিলে তাই তো? ফিরিয়ে দিলাম। আচ্ছা, তুমি যা পাও সব কিছু কি এইভাবেই ফিরিয়ে দাও? হ্যাঁ। কথাটা ভেবে বলছো তো? একদম ভেবে বলছি। হ্যালো হ্যালো, যা, ফোনটা কেটে গেল। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে যায়। ফোনটা কেটে যাওয়ার পরে কেউ আর একে অপরকে কল করে না। রাত অনেক হয়েছে, তাই দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ক্লাসরুমে ঢোকার আগে আবার দেখা দুজনের। কালকে রাতে কি বলেছিলে? কি? এই যে আমি যা পাই সব কিছু ফিরিয়ে দিই। কালকে তো ফোনটা কেটে গেল, তাই ভালো করে জানা হলো না। বলছি, ভালো খারাপ সব কিছুই কি ফিরিয়ে দাও? হ্যাঁ, কেন? একটু ভেবেচিন্তে উত্তর দেয় জেনেলিয়া। যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? মজা করছো? আমার চোখের দিকে তাকাও, তোমার উত্তর তুমি পেয়ে যাবে। জেনেলিয়া অ্যাডামের চোখের দিকে তাকাতেই বুঝে যায় অ্যাডামের মনের কথা। মুহূর্তের মধ্যেই নিজের চোখ নামিয়ে নেয় জেনেলিয়া। ঠোঁটে খেলে যায় মিষ্টি লাজুক হাসি। আর কোনো কথা না বলে সে ক্লাসরুমে ঢুকে পড়ে। দূরে দাঁড়িয়ে নিজেকে আড়ালে রেখে কলেজের একটি মেয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। তার নাম জুলি। এমন ঘটনা এই প্রথম নয়। জুলি মনে মনে অ্যাডামকে ভালোবাসে, তবে কখনোই তার বলা হয়ে ওঠেনি। তার এই একতরফা ভালোবাসার গল্পটা আজ থেকে শুরু হয়নি। জুলি এখানকার স্থানীয় একটা মেয়ে, বেশ শান্ত স্বভাবের মেয়ে। সে কলেজের কারোর সঙ্গেই খুব একটা মেশে না, শুধু দূর থেকে নিজেকে লুকিয়ে অ্যাডামের দিকে তাকিয়ে থাকে। ছোটবেলা থেকেই আসলে সে অ্যাডামকে ভালোবাসে, অনেক বছর আগে। এই মেরি, আজকে খেলতে যাবি? না, তোরা শুধু ক্রিকেট খেলিস, আমার এসব ভাল লাগে না। চল না রে প্লিজ। আচ্ছা চল। তোমরা আমাকে খেলতে নেবে? তুই ক্রিকেট খেলবি? ক্রিকেট কিভাবে খেলতে হয় তুই জানিস? সরি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। পুরনো কথা মনে পড়তেই জুলির চোখে জল চলে আসে। ছোটবেলা থেকেই জুলিকে তাচ্ছিল্যের চোখে দেখে অ্যাডাম। কোনোদিনই তার ভালোবাসাকে বুঝতে পারেনি।
সঠিকভাবে বলতে গেলে বলা যায় তার ভালোবাসার নিঃস্বার্থ অনুভূতিগুলো কখনোই সে বুঝতে চায়নি। মাঝে মাঝে তার নিজের প্রতি খুব রাগ হয়, মনে হয় নিজেকে শেষ করে দেয়। সৌন্দর্যের ভিড়ে নিজের ছাপোষা চেহারাকে আজ বড্ড ঘৃণা করে জুলি, বড্ড ঘৃণা। কি ব্যাপার জেনেলিয়া, এত রাতে কি করছো? জেনেলিয়াকে একা রাস্তায় গান গাইতে দেখে প্রশ্নটা করে মেরি। এই একটা টিউশন ছিল তাই। তোমাকে বেশ ফুরফুরে দেখাচ্ছে। কি ব্যাপার, প্রেমে টেমে পড়েছো নাকি? কি যে বলো দিদি, এইসব কিছু না। সে তো তোমার গানের লাইনেই বোঝা যাচ্ছে। আমি অ্যাডামের বেস্ট ফ্রেন্ড, সেই ছোট্ট বয়স থেকে। আমাকে কিন্তু কিছু লুকিও না। তাছাড়া অ্যাডাম আমাকে সব কিছুই বলে, তোমার ব্যাপারেও বলেছে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে, আমাদের অ্যাডামের সাথে মানাবেও বেশ। তবে দেখো, ও যেন কোনোদিন কষ্ট না পায়। আসলে অ্যাডাম খুব ইমোশনাল একটা ছেলে। জেনেলিয়া মুখে একটা হালকা হাসি বজায় রেখে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বেশ, তাহলে আমি এখন আসি। তুমি কোথায় বেরিয়েছিলে? ওই একটু শপিং করতে গিয়েছিলাম গো। বাই বাই। কথাগুলো বলেই স্কুটি নিয়ে সেখান থেকে চলে যায় মেরি। জেনেলিয়া টিউশন শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনও সে জানত না তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করে আছে। জেনেলিয়া তার বাড়ির উদ্দেশ্যে চেনা পথ ধরে এগিয়ে চলে। পেছন থেকে কেউ যেন তাকে ফলো করছে। এক সময় সেটা সে বুঝতে পারে। কে কে ওখানে? সামনে এসো। পেছন ফিরে কাউকে দেখতে পায় না। এই রাস্তা তার চেনা হলেও অন্ধকার কুয়াশা যেন বড্ড অচেনা করে দিয়েছে। ভয়ে তার বুকটা কেঁপে ওঠে একবার। পিছন ফিরে আর তাকানোর সাহস হয় না। হঠাৎই পিছন থেকে তার মাথায় একটা ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করা হয়। শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে তারপর তার অচৈতন্য শরীরটা একজন বৃদ্ধা মহিলা টেনে নিয়ে যায়। তার পরনে একটা সাদা গাউন, চুলগুলো এলোমেলো। অন্ধকারে মুখটা একেবারেই বোঝা যায় না। কুয়াশা ঘেরা পাহাড়ি ফাঁকা রাস্তায় এই দৃশ্য বড্ড ভয়ঙ্কর দেখায়। মৃত জানোয়ারের মতো দুই হাতে টানতে টানতে জেনেলিয়ার জ্ঞানহীন শরীরটা ওই বৃদ্ধা কোথায় যে নিয়ে যায়, ঘন কুয়াশার মধ্যে কিছুই বোঝা যায় না। আমি কোথায়? এইসব কি? জ্ঞান ফিরতেই সে দেখতে পায় একটা ঘন অন্ধকার ঘরে একটা ভাঙা চেয়ারে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। হেল্প মি, হেল্প, হেল্প মি। সাহায্যের জন্য চিৎকার করতে থাকে জেনেলিয়া, কিন্তু কেউ সাড়া দেয় না। কিছুক্ষণের মধ্যেই সেই বৃদ্ধা তার দিকে একটা ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসে। হেই বুড়ি, তোর কি চাই? আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? তোকে মরতে হবে, তোকে মরতে হবে। খিদে পেয়েছে আর, জানিস না? জানিস না? ও অপেক্ষা করছে, ও অপেক্ষা করছে। বৃদ্ধার গলার স্বর এতটাই ভয়ঙ্কর শোনায় যে তার প্রত্যেকটা শব্দে জেনেলিয়ার মেরুদণ্ড বেয়ে শীতল বাতাস খেলে যায়। কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে যায়। তবুও নিজেকে সে স্বাভাবিক রাখার চেষ্টা করে। কে তুই? আমাকে ছাড় বুড়ি, ভালো হবে না, আমাকে ছেড়ে দে। চিৎকার কর, যত পারিস চিৎকার কর। যত চিৎকার করবি ততই স্বাদ বাড়বে। কথাটা বলেই চপারের এক কোপে জেনেলিয়ার ধর থেকে মাথাটা আলাদা করে দেয় সেই বৃদ্ধা। মাথাটা কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। গল গল করে রক্ত ঝরতে থাকে। রক্তে ভেসে যায় সারা ঘর। তারপর নৃশংসভাবে ওই চপার দিয়ে জেনেলিয়ার শরীরটা কেটে টুকরো টুকরো করা হয়। তার শরীরের টুকরোগুলোকে সেই ধারালো অস্ত্রের সাহায্যে কিমা বানানো হয়। তার কণ্ঠ থেকে এক পৈশাচিক হাসি বেরিয়ে আসে।
অফিসার, আমার মেয়েটা কালকে রাতে বাড়ি ফেরেনি। কেন, কোথায় গিয়েছিল? কালকে কলেজ শেষ হবার পরে টিউশন ছিল। আমি রাত 10টার পরে ওকে ফোন করেছিলাম, বলল বাবা আমার ছুটি হয়ে গেছে, ফিরছি। তারপরে ফোন করে আর পাইনি, রাতে বাড়ি ফেরেনি স্যার। আপনি আপনি কিছু একটা ব্যবস্থা করুন জগন্নাথ বাবু। আপনার মেয়ের নাম কি? কোন কলেজে পড়ে? জেনেলিয়া ডিসুজা, সেন্ট স্টিফেন কলেজে ফার্স্ট ইয়ার। এই প্রলয় স্যার, আসছি। হ্যাঁ স্যার, বলুন। কয়েক মাস আগে ওই রোজি নামের মেয়েটার আশ্চর্যজনকভাবে হারিয়ে যাওয়ার ঘটনাটা মনে আছে? অ্যাডাম নামের একটা ছেলেকে ধরেছিলাম, ওটাও তো ওই কলেজেরই ঘটনা, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন স্যার। হাইলি সাসপিশিয়াস। ঠিক আছে, আমরা আপনার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করছি, আপনি এখন বাড়ি যান। ইন্সপেক্টর জগন্নাথ সমাদ্দার জেনেলিয়ার বাবাকে তার মেয়েকে খুঁজে বের করার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে সেখান থেকে উনি চলে গেলেন। স্যার, আমার মনে হচ্ছে এর সঙ্গে কলেজের কেউ জড়িত। এক বুক সন্দেহ আর কপালে গভীর চিন্তার ভাঁজ রেখে কথাটা বলে উঠলেন সাব ইন্সপেক্টর প্রলয় সেন। আমারও ঠিক সেটাই মনে হচ্ছে, বুঝলে। চলো তবে কলেজ থেকে ইনভেস্টিগেশনটা শুরু করা যাক। আমার কেন জানি না মনে হচ্ছে দুটো মিসিং কেসই এক সূত্রে গাঁথা। এবার তো মনে হচ্ছে রোজির কেসটাও সলভ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মেয়েটা তো সত্যি পালিয়ে গেছে। তুমি দেখেছো? না, মানে আমি দেখিনি, কিন্তু ও তো চিঠি লিখে গেছে, মানে চিঠিটাও যে তারই লেখা সেটা তো প্রমাণ হয়েছে। এমনও তো হতে পারে যে ওকে দিয়ে কেউ ভয় দেখিয়ে চিঠিটা লিখিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা হতে পারে। চলো চলো, জিপ বের করতে বলো। জিপে উঠে জগন্নাথ সমাদ্দার আর প্রলয় সেন কয়েক মিনিটের মধ্যে কলেজে পৌঁছে যায়। তারপর শুরু হয় তদন্ত। নমস্কার, আপনি এই কলেজের প্রিন্সিপাল, নাম মহুয়া সেনগুপ্ত। 2 মাস পরে রিটায়ারমেন্ট হবে। কি ঠিক বললাম তো? এক্স্যাক্টলি, বাট হাউ ক্যান আই হেল্প ইউ? গম্ভীর গলায় বেশ বিরক্তির সঙ্গে কথাটা বলে ওঠেন প্রিন্সিপাল মহুয়া সেনগুপ্ত। তার পরনে একটা ধূসর বর্ণের শাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা। আপনাদের কলেজের একটা মেয়ে মিসিং। এর আগেও একবার এইরকম ঘটনা ঘটেছে। তো তো কি আমরা গায়েব করে দিয়েছি তাই বলতে চাইছেন? দেখুন ম্যাডাম, আপনি যেই হন না কেন, আপনি আপনার স্টুডেন্টদের সাথে গলা উঠিয়ে কথা বলতে পারেন, কিন্তু আমাদের সাথে বলে লাভ নেই, বুঝলেন? জগন্নাথ সমাদ্দারের কথাটা শুনে একটু নম্র হলেন প্রিন্সিপাল। দেখুন স্যার, আমাদের কলেজের একটা রেপুটেশন আছে, প্লিজ এটা নষ্ট হতে দেবেন না। আর তাছাড়া সে বাচ্চা মেয়ে নয়, কলেজ থেকেও হারিয়ে যায়নি। যতক্ষণ স্টুডেন্টরা কলেজে আছে ততক্ষণই আমরা সিকিউরিটি দিতে পারি। কলেজের পরে কে কোথায় যাচ্ছে সেটা দেখা তো আমাদের কাজ না, তাই না? হ্যাঁ, এটা আপনি মন্দ বলেননি। তবে কি জানেন তো, এই সরকারি উর্দিটা পরে শুধু আপনার মুখের কথায় তো আর উর্দিটার সাথে বেইমানি করতে পারি না। কলেজের বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে কয়েক ঘন্টা জেরা করার পর থানায় ফিরে গেলেন দুজন। কি বুঝছো প্রলয়? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। সবার সাথে কথা বলেও সন্দেহের তীর যেন একজনের উপরেই পড়ছে। কে বলো তো? প্রিন্সিপাল। ইয়েস, ইউ আর রাইট। আমারও না ওনাকেই সন্দেহ হচ্ছে স্যার। কেমন যেন চোখের চাহনি বেশ সন্দেহজনক। প্রশ্ন করায় এমন করে এড়িয়ে যাচ্ছে, তার উপরে যে মেয়েটা হারিয়ে গেছে, কি যেন নাম? জেনেলিয়া ডিসুজা। হ্যাঁ, জেনেলিয়া। ওই নামটা যেন উনি সহ্য করতে পারছেন না। অথচ কলেজের অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে যা জানলাম, অন্যান্য টিচারদের থেকে যা জানলাম, মেয়েটি নাকি খুবই ভালো ব্যবহারের, পড়াশোনার দিকে সব দিক থেকে বেশ ভালো ছিল। এইভাবে দিনের পর দিন তদন্ত চলতে থাকে, কিন্তু কোনো রাস্তা বের হয় না। তদন্তের চাপে বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়েন ইন্সপেক্টর জগন্নাথ সমাদ্দার। তার সাথে অ্যাডামের জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায় মানসিক অবসাদ। হতাশা যেন তাকে দিনের পর দিন গ্রাস করতে থাকে। আমি যাকেই মনে মনে ভালোবাসি
সেই হারিয়ে যায়। বেঁচে থেকে কি হবে বলতো? আমার আর বাঁচতে ইচ্ছে করে না মেরি, আর বাঁচতে ইচ্ছে করে না। এইভাবে ভেঙে পড়লে চলবে না অ্যাডাম। পুলিশ তো খোঁজার চেষ্টা করছে। আশা করি জেনেলিয়া যেখানেই আছে ভালো আছে, কিন্তু তুই যদি এইভাবে ভেঙে পড়িস, আঙ্কেল আন্টির কী অবস্থা হবে বলতো? মেরি প্রত্যেকদিন নিজের বাড়িতে অ্যাডামকে নিয়ে আসে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার অবিরাম চেষ্টা চালিয়ে যায়। মেরি নিজেও জানে না এর শেষ কোথায়, কিন্তু অ্যাডামের এমন অবস্থা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারে না সে। আমি আছি তো বাবু, তুই নিজেও কাঁদছিস, আমাদেরও কাঁদাচ্ছিস। পড়াশোনাটাও ঠিক করে করছিস না, সামনে সেমিস্টার আছে। অন্তত আমাদের কথা ভেবে এবারে একটু পড়াশোনা কর প্লিজ। কফি এখানে রাখো। এক ষাটোর্ধ্ব মহিলা 2 কাপ কফি নিয়ে এসে টি টেবিলে রাখে। নাম জেনিফার। ফাদার মারা যাওয়ার পর মেরির দেখাশোনা সেই করে। হাউ আর ইউ মাই সন? ফাইন। টমি, মাই বেবি, ইউ আর আ গুড বয়, প্লিজ ডোন্ট শাউট। এমন সময় পাশের ঘর থেকে মেরির পোষা কুকুরটা এসে চিৎকার শুরু করে। জেনিফারের বকুনিতেও কাজ হয় না। টমি, পাশের ঘরে যাও। কুকুরটি তার নিজের ভাষায় দুঃখ প্রকাশ করে বাধ্য ছেলের মতো পাশের ঘরে চলে যায়। তোর ছেলে তো খুব ভয় পেয়ে চলে রে, যাকে বলে একেবারে বাধ্য ছেলে। তোর এই হাসিটাই আমি সব সময় দেখতে চাই অ্যাডাম। নিজের এক গালে হাত রেখে অ্যাডামের দিকে তাকিয়ে আনন্দের সঙ্গে কথাটা বলে মেরি। মেরির চোখ দুটো আবেগের নোনা জলে ছলছল করতে থাকে। এমন ঘটনার পর কলেজে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল অ্যাডাম। বেশ কিছুদিনের প্রচেষ্টার পর আবার তাকে কলেজমুখী করেছে তার বেস্ট ফ্রেন্ড মেরি। অ্যাডামের বাবা মাও যা পারে না তা যেন কত সহজেই সামলে নেয় মেরি। মেরির থেকে ভালো অ্যাডামকে হয়তো আর কেউ বোঝে না। আরও কিছুদিন এইভাবেই কেটে যায়। এখনও পর্যন্ত দার্জিলিং পুলিশ রোজি আর জেনেলিয়ার কোনো সন্ধানই পায় না। এইভাবে কাটে আরও 2 মাস। এত মানসিক অবসাদের পরেও আগের সেমিস্টারে বেশ ভালোভাবেই পাশ করে অ্যাডাম। এর জন্য অবশ্য মেরির যথেষ্ট কৃতিত্ব আছে। মেরি, তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো রে। তুই না থাকলে হয়তো আমি মরেই যেতাম। তোর জন্য আবার আমি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছি। এ আর এমন কি, ছোটবেলা থেকে তুই আর ফাদার ছাড়া আমার কে ছিল বল? ফাদার চলে যাওয়ার পরে তুই না থাকলে আমি একদম একা হয়ে যেতাম রে। এভাবেই পাশে থাকিস। মেরি একটা হালকা মিষ্টি হাসি হেসে মাথা নামিয়ে নেয়। খালি একটাই আক্ষেপ থেকে গেল, ওদের কাউকে খুঁজে পাওয়া গেল না। পুলিশ তো চেষ্টা করছে, জানি না ওদের সাথে কতটা অপরাধ হয়েছে, তবে গড আছে, আর আদালতে নিশ্চয়ই এর বিচার হবে। বলছি, আজকে তো রবিবার, চল না একটু ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। দুজনে মনের আনন্দে কিছুটা পথ এগিয়ে চলার পর হঠাৎ দেখা হয়ে যায় জুলির সঙ্গে। যে মেয়েটার মনে অ্যাডামের জন্য একতরফা ভালোবাসা এখনও বেঁচে আছে। এ কি, তুমি এখানে? জুলিকে দেখে মুখের হাসিটা বিলীন হয়ে যায় অ্যাডামের। কোথায় যাচ্ছ তোমরা? সেটা জেনে তুমি কি করবে? বিরক্তির সঙ্গে কথাটা বলে ওঠে অ্যাডাম। এখন তুমি যাও জুলি, কেন শুধু শুধু অপমানিত হচ্ছ? আমি ছোটবেলা থেকেই এইরকম অপমান হজম করে আসছি মেরি, অভ্যেস হয়ে গেছে গো। ভালোবাসি তো, তাই ভালোবাসার মানুষের অপমান গায়ে লাগে না। জাস্ট গো টু হেল জুলি। কিছু মনে করো না জুলি, ওর মানসিক অবস্থা খারাপ। আই এম রিয়েলি সরি। না না, ঠিক আছে। প্রতিবারের মতো এইবারও এক বুক অপমান সহ্য করে জুলি সেখান থেকে চলে যায়। তুই ওকে এইভাবে অপমান না করলেও পারতিস। আমার ওকে ভালো লাগে না, সেই ছোটবেলা থেকে আমার পিছনে পড়ে আছে। ও তোকে নিশ্চয়ই খুব ভালোবাসে। একজন মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধা মহিলা মেরিকে দেখতে পেয়ে হঠাৎ রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেয়। মেরি ভয়ে চিৎকার করে ওঠে। এই যাও, যাও এখান থেকে, যাও বলছি। মরবি মরবি, কেউ বাঁচবি না। কথাটা বলেই সেই বৃদ্ধা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মেরি আর অ্যাডাম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এই ওঠ,
তোর লাগেনি তো? লাগেনি, তবে ভয় ভয় কিছুক্ষণের জন্য হার্টবিট বেড়ে গিয়েছিল। জল খাবি? হ্যাঁ। জল খেয়ে ধরে একটু প্রাণ পায় মেরি। কিছুটা স্বাভাবিক হয়ে আবার এগিয়ে যায় সেই পাহাড়ি পথ ধরে। এমন সময় হঠাৎ একটা সাদা এসইউভি গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে একটা মেয়ে। তার পরনে একটা কালো ড্রেস, তার উপরে একটা লাল জ্যাকেট আর চোখে একটা বাদামি সানগ্লাস। মেয়েটার হাতে একটা ডিএসএলআর ক্যামেরা। গায়ের রং দুধে আলতার মতো সাদা, কোঁকড়ানো চুল। সুন্দরী মেয়েদের ওপর অ্যাডামের একটা দুর্বলতা আছে। প্রথম দেখাতেই যেন ক্রাশ খেয়ে যায় অ্যাডাম। তুমি একটু বসো, আমি কয়েকটা ছবি তুলব। জি ম্যাডাম। গাড়ির চালককে কিছুক্ষণের জন্য গাড়ি থামাতে বলে দার্জিলিংয়ের প্রাকৃতিক শোভা ক্যামেরাবন্দি করতে শুরু করে সেই মেয়েটা। কয়েকটা ছবি তোলার পর অ্যাডাম আর মেরিকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে এগিয়ে যায়। হাই। হ্যালো। হ্যালো। তোমরা কি এখানকার স্থানীয় বাসিন্দা? আমরা এখানেই থাকি। ও, আমি অনামিকা চক্রবর্তী, ডাকনাম এনা। আপনি কি এখানে ঘুরতে এসেছেন? আমি ফটোগ্রাফার, এটা আমার একটা নেশা বলতে পারো। তা তোমাদের নাম কি? আমি মেরি। আরও আমার নাম অ্যাডাম। ওয়াও, তোমাদের দুজনের নাম তো খুব সুন্দর। আচ্ছা, তোমরা ক্রিশ্চিয়ান? হ্যাঁ। তা আপনি এখানে কোথায় থাকবেন? গ্রিন ভ্যালি লজ। আচ্ছা। আচ্ছা, তোমাদের একটা রিকোয়েস্ট করব? হ্যাঁ বলো। আমাকে প্লিজ আপনি বলো না, তুমি করেই বলো। আচ্ছা ঠিক আছে। তোমাদের সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো। তোমাদের অনেক সময় নষ্ট করে দিলাম, বলো। এমা না না, কাপলসদের সময় নষ্ট করা ঠিক নয়। এ কি, তোমরা এইভাবে হাসছো কেন? আমরা কাপল নই, আমরা বেস্ট ফ্রেন্ড, সেই ছোট্টবেলা থেকে। হাউ সুইট। এরকম খুব একটা দেখাই যায় না। এই, তোমাদের ফোন নাম্বারটা দাও তো, পরে দেখা করব। হ্যাঁ লেখো, 90074। অনামিকা মেরির ফোন নাম্বারটা নিজের মোবাইলে সেভ করে নেয়। আর তোমার নাম্বার? হ্যাঁ লেখো। ও ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এটাই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো? হ্যাঁ, এটাই আমার নাম্বার। তোমাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো গো। আসলে কলকাতার মানুষের এতই ব্যস্ততা যে কথা বলার সময়টুকুই নেই। সেই জায়গায় তোমরা... না না ঠিক আছে, হোটেলে যদি কোনো প্রবলেম হয় আমাদের জানাতে বলো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বন্ধুত্ব যখন করেছি তখন এত সহজে ছাড়ছি না। আচ্ছা, বাই মেরি, বাই অ্যাডাম, বাই, সি ইউ। নিজের গাড়িতে উঠে বসা অনামিকা গাড়ির ভিতর থেকে একবার হাত নাড়ে। প্রতিটা মুহূর্তে তার মুখের হাসি যেন মন কেড়ে নেয় অ্যাডামের। তার দিকে তাকালেই যেন মনে হয় সব হতাশা দূর হয়ে যাবে। কি ভাবছিস? অ্যাডাম কোনো উত্তর দেয় না, অন্যমনস্ক হয়ে থাকে। তার চোখ দুটো যেন পাহাড়ি রাস্তায় অনামিকার চলমান গাড়ি থেকে সরতেই চায় না। কিরে, কি ভাবছিস? কই কিছু না তো। ওইভাবে কি দেখছিস? মেরি অ্যাডামের দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে অ্যাডাম কিছুটা বিরক্ত হয়ে যায়। হয়েছেটা কি? কি আবার হবে? আমি কিছু বুঝি না ভাবছিস? ওকে দেখে তুই ফিদা হয়ে গেছিস। কে, ঠিক বললাম তো? না না। ওরে, আমি তোকে ছোট থেকে দেখছি, বুঝেছিস? তোর সমস্ত পছন্দ আর অপছন্দ আমি জানি। না না, ভালো লেগেছে তাই বলে ভালোবাসিনি। আর তাছাড়া ভালোবাসা আমার জন্য নয় রে। আমি যাকেই ভালোবাসবো তাকে ঈশ্বর কেড়ে নেয়। বুঝতে পারলাম, তার মানে তুই আমাকে ভালোবাসিস না, তাই জন্য হয়তো এখনো। এসব কথা বলিস না মেরি। তুই না থাকলে আমি এই জায়গায় থাকতাম না। আমার বাবা মা আর তুই তো আমার সব কিছু। আমার যদি কখনো বিয়েও হয়, তোর জায়গাটা সবসময় তোরই থাকবে। কথাগুলো শুনে নিজের আবেগ ধরে রাখতে পারে না মেরি। তার চোখে জল এসে যায়। অ্যাডামকে জড়িয়ে ধরে, অ্যাডামও জড়িয়ে ধরে মেরিকে। কিছুটা দূরে পাহাড়ি জঙ্গলের আড়াল থেকে মুহূর্তটা ক্যামেরাবন্দি করে তাদের সদ্য পরিচিত হওয়া অনামিকা। এই তো সবে শুরু।
এখনো অনেক কিছু অপেক্ষা করছে। এবার অনামিকা নিজে এসে গেছে। তার মুখে একটা রহস্যময় হাসি খেলে যায়। অনেকদিন ধরে কোনো ক্ষোভ জমে থাকলে একটা মানুষকে যেমন দেখায়, এক মুহূর্তের জন্য ঠিক তেমনই যেন দেখায় তাকে। Father? Father, where are you? No, Mary. I am not a father, a cheater. No, Father. Kill me, Mary. Kill me. না, আমি পারবো না। You have to do it. No, Father. না, Father. ওদিকে যেও না, পড়ে যাবে। হঠাৎ একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে মেরির ঘুম ভেঙে যায়। নিজের বুকের বাঁ দিকে হাত রেখে সে দেখে এখনো বুকটা ধড়ফড় করছে। কি হয়েছে মেরি? কি হয়েছে? আরে ওকে? খারাপ স্বপ্নটা আবার দেখলাম। কেন হচ্ছে একটা মিথ্যে স্বপ্ন বারবার দেখি, জানি না। কে কে ওই লোকটা? জেনিফার মাতৃ স্নেহে মেরির মাথায় হাত বুলিয়ে দেয়। হয়তো এত বছর ধরে একটা ভয়ঙ্কর সত্যি চেপে রেখেছিস বলেই এই স্বপ্ন দেখছিস। পুরোটাই সাইকোলজিক্যাল। টমি কি করছে গো? টমি শুয়ে আছে। ওকে, এখনো তো সকাল হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। একা থাকতে পারবি তো? হ্যাঁ, কোনো চিন্তা করো না। এইভাবে বেশ কয়েকটা দিন কাটে। অনামিকা দার্জিলিংয়ে আসার পরে খুব সহজেই অ্যাডামের কাছের মানুষ হয়ে ওঠে। অনামিকার কথা বলার আদব কায়দা অ্যাডামের মন ছুঁয়ে যায়। বেশ কিছুদিনেই অ্যাডাম আর অনামিকার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আমি এখানে শুধু ফটোগ্রাফির জন্য আসিনি, অন্য একটা কাজে এসেছি। কাজ? কি কাজ? প্রতিশোধ। হোয়াট? ইয়েস অ্যাডাম। কিসের প্রতিশোধ? ড্যাডিকে হত্যা করার প্রতিশোধ। কাউকে কাউকে ছাড়বো না আমি। কি বলছো এসব? অ্যাডামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ঠিকই শুনেছ অ্যাডাম। কে তোমার ড্যাডি? অনামিকা কোনো উত্তর দেয় না, এড়িয়ে যায়। কি হলো বলছো না কেন? বলো, কে তোমার ড্যাডি? চুপ করে থেকো না, অ্যান্সার মি। ফাদার ক্রিস্টোফার ডিকস্টা। কি? আর ইউ ম্যাড? মজা করছো? আমাকে এই কথাটা বলছো ঠিক আছে, কিন্তু এখানকার কোনো মানুষকে বলো না, বিপদে পড়বে। তাছাড়া মেরিকে তো একদমই বলবে না। ট্রাস্ট মি অ্যাডাম। কিসের ট্রাস্ট? তুমি একজন ফাদারের নামে যা ইচ্ছা তাই বলে যাবে, আমি বিশ্বাস করে নেব? প্লিজ অ্যানা, এইভাবে আমার দুর্বলতার সুযোগ নিও না। আর একটা কথা, ফাদার কখনো বিয়ে করে না, আন্ডারস্ট্যান্ড? উনি ফাদার না। এনাফ, অনেক হয়েছে। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি চললাম। কথাগুলো বলে অ্যাডাম সেখান থেকে চলে যায়। একটু দূরে গিয়ে মেরিকে ফোন করে। হ্যালো মেরি, তুই একবার তাড়াতাড়ি কলেজের সামনে আয়, তোর সাথে কিছু কথা আছে। আমি ঠিক না থাকলে তোকে কি করে ফোন করলাম? কিছু সময়ের মধ্যেই মেরি সেখানে গিয়ে উপস্থিত হয়। তুই জানিস কি অনামিকা কেন এখানে এসেছে? কেন, কি হয়েছে? কি? অনামিকা ওর ড্যাডির খুনিদের শাস্তি দিতে এসেছে। কি? আমাকে আজকে জানালো, জানি না সত্যি বলছে কিনা। ওর ড্যাডির নাম কি বলেছে জানিস? ক্রিস্টোফার ডিকোস্টা। মানে? আমি জানি না, কিচ্ছু বুঝতে পারছি না, কোনটা ঠিক আর কোনটা ভুল। ওয়েট, আমাকে খুলে বল, ফাদারকে কে খুন করেছে? ফাদারের তো ছাদ থেকে পড়ে মাথায় অত্যাধিক রক্তক্ষরণ হয়েছিল। আমার মনে হয় ও কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। একটু সাবধানে থাকতে হবে আমাদের। বি কেয়ারফুল অ্যাডাম। কথাটা শুনে মেরির কপালে চিন্তার ভাঁজ পড়ে। অ্যাডামের সেটা নজর এড়ায় না। আর কোনো কথা না বলে মেরি
বাড়ি চলে আসে। তাহলে কি মিস্টার ক্রিস্টোফার ডিকস্টা আরও একটা বিয়ে করেছিল? না না, এটা কি করে হতে পারে? চিন্তা যেন পিছু ছাড়ছে না। চিন্তায় সে এতটাই নিমগ্ন হয়ে যায় যে দুপুর গড়িয়ে কখন যে রাত হয়ে গেছে মেরি সেটা টেরও পায় না। মেরি, ডিনারটা করে নাও, চলো। আজকে খাবো না, ভালো লাগছে না। হোয়াই বেবি? ভালো লাগছে না, একবার বললাম তো। ওকে ওকে, গুড নাইট। মেরির ঘরের দরজাটা ভেজে দিয়ে চলে যায় জেনিফার। ঘড়িতে তখন রাত 11:30 বাজে। মেরি ঘরের লাইট অফ করে নাইট ল্যাম্পের টিমটিমে লাল আলোটা জ্বালিয়ে দেয়। টেবিলের ওপর রাখা সিগারেটের বাক্স আর লাইটারটা হাতে তুলে নেয়। তারপর একটা সিগারেট জ্বালিয়ে প্রথম টানটা দেবে এমন সময় দেখতে পায় ঘরের দক্ষিণ দিকের জানালাটা বন্ধ। জানালাটাও বন্ধ। জানালাটা খুলতেই আচমকাই দক্ষিণ প্রান্তের দমকা বাতাস এসে মেরির চুলগুলো এলোমেলো করে দেয়। তারপর জ্বলন্ত সিগারেটটা হাতে নিয়ে খাটের নরম গদিতে নিজের শরীরটা এলিয়ে দেয়। বেশ কয়েকটা টান মারে সেই সিগারেটে। কি ওখানে? ঘরের দক্ষিণমুখী জানালার ওই পারে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে মেরি। ভালো করে বুঝতে না পেরে জানালার দিকে সে এগিয়ে যায়। জানালার সামনে গিয়ে চমকে যায় মেরি। এই নারী মূর্তি আর অন্য কারোর নয়, এই যে অনামিকা। তার পাশে একজন বৃদ্ধা মহিলা। ভালো করে চোখ বোলাতেই বুঝতে পারে এই বৃদ্ধা সেই দিনের সেই মানসিক বিকারগ্রস্ত মহিলাটি। সবকিছু কেমন যেন গুলিয়ে যায় তার। মেরির মাথা ঘুরতে থাকে। দুজনের চোখে মুখেই প্রতিশোধের জ্বলন্ত আগুন সে স্পষ্ট লক্ষ্য করে। তাদের দুজনের পরনেই সাদা গাউন। অন্ধকারে এই সাদা পোশাকে দুজনকে দেখে যে কারোর হার্টবিট বেড়ে যেতে বাধ্য। তার সঙ্গে এমন পৈশাচিক হাসি দেখে মেরির হাত পা ঠান্ডা হয়ে যায়। মরবি মরবি, কেউ বাঁচবি না, সব মরবি। আর সহ্য করতে না পেরে জানালাটা বন্ধ করে দেয় মেরি। পরের দিন সকালে অ্যাডামের সঙ্গে দেখা করে সব কথা তাকে জানায় সে। কি হয়েছে রে, হঠাৎ এত জরুরি তলব? কি ব্যাপার? তুই বিশ্বাস করতে পারবি না, কালকে রাতটা আমার কতটা ভয়ঙ্কর কেটেছে। রিল্যাক্স রিল্যাক্স, কি হয়েছে খুলে বল। ও এসেছিল। কে? অনামিকা। কখন? কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু অনামিকা নয়, ওই সেদিন রাস্তায় যে পাগলিটা আমাকে অ্যাটাক করেছিল সেও এসেছিল। মানে? মেরি অ্যাডামকে সবকিছু খুলে বলে। অ্যাডাম ভয় পেয়ে যায়। কপাল থেকে ঘাম ঝরতে থাকে অ্যাডামের। আমাদের উচিত পুলিশকে সবকিছু জানানো। এই না, একদম না। কেন? কি থেকে কি হয়ে যায় কেউ জানে না। মানে? আমার মনে হয় রোজি আর জেনেলিয়ার নিখোঁজ হওয়ার সঙ্গে এই ঘটনার মিল আছে। আমি চাই না এই ব্যাপারটা আরো জটিল হোক। তুই চাস না যে রোজি আর জেনেলিয়ার নিখোঁজ হওয়ার জন্য যাদের হাত আছে তাদের শাস্তি তুই চাস না? না, চাই না। এটা এখানেই শেষ হোক। বিনা দোষে ভুল বোঝাবুঝির জন্য কত লোক জেল খাটে, হয় না বল? তোর কি হয়েছে বলতো? জানি না, কিচ্ছু জানি না। অ্যাডামের চোখে মুখে যেন একটা অজানা ভয় কাজ করছে। মেরি পুলিশকে সহযোগিতার কথা ভাবে, কিন্তু অ্যাডাম বাধা দেয়। একেবারেই অস্বাভাবিক আচরণ করে অ্যাডাম। এমন সময়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল অনামিকা। সে অ্যাডাম আর মেরির মুখোমুখি হয়ে যায়। কি হলো? তোমরা কি ভূত দেখছো নাকি? অ্যাডাম আর মেরি অনামিকার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তাই অনামিকার এমন প্রশ্ন। তুমি তুমি কালকে রাতে? কি কালকে রাতে তুমি আমার বাড়ির কাছে এসেছিলে? রাত্রি 12টার পরে, তাই না? হ্যাঁ। আজকের তারিখটা দেখেছো? কেন? 1 তারিখ? কোন মাস? এপ্রিল। ও মাই গড, এপ্রিল ফুল। ইয়েস স্যার। এসবের মানে কি?
মানে একটাই, তোমাকে এপ্রিল ফুল করেছি। আর কালকে অ্যাডামকে যে কথাগুলো তুমি বলেছিলে সেইগুলো সব কিছু প্ল্যান করে বলেছি। এই সরি গো, তোমাকে এপ্রিল ফুল করব বলে তোমাদের ফাদারকে নিয়ে মিথ্যে কথা বলতে হয়েছে। আরে ইটস ওকে। অ্যাডাম, বলছিলাম যে তুমি প্লিজ একটু এখান থেকে যাবে, মেরির সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। ওকে, ঠিক আছে, তুই যা। অনামিকা আর মেরির কথায় অ্যাডাম সেখান থেকে চলে যেতেই অনামিকা তার নিজের ব্যাগ থেকে একটা গ্রিটিংস কার্ড বের করে মেরির হাতে তুলে দেয়। কি এটা? গ্রিটিংস কার্ড। কিসের জন্য? অ্যাডামের জন্য। আই লাভ হিম। সত্যি? সত্যি। তাহলে ওকে সত্যিটা বলো। আই থিঙ্ক ও নিজেও তোমাকে লাইক করে। না না না, আমি নিজে মুখে কিছু বলবো না। এই কার্ডে লেখা আছে, তুমি সময় করে ওর হাতে দিয়ে দিও। মেরি অনামিকার হাত থেকে কার্ডটা নিয়ে নিজের ব্যাগে ভরে নেয়। আচ্ছা বেশ, আমি এখন আসছি। বাড়িতে অনেকগুলো কাজ পড়ে আছে, কাজগুলো সেরে আবার কলেজে যেতে হবে। আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। মেরি চলে যেতেই অনামিকার মুখে একটা মায়াবী হাসি খেলে যায়। কোথায় শুরু, কোথায় শেষ, জ্বলছে অনল, উড়ছে কেশ, সর্বনাশা রক্তলীলায় শুধু মত্ত আমি, জীর্ণ দেশ। অফিসার, অফিসার! মেরি একটা সমস্যা নিয়ে পুলিশ স্টেশনে এসে হাজির হয়। মেরিকে দেখে মনে হচ্ছে কোনো একটা ঘটনায় যেন সে অত্যন্ত ভয় পেয়েছে। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এখানে বসো বসো বসো, বসে ভালো করে বলো। এই প্রলয়, এক গ্লাস জল দাও তো। হ্যাঁ স্যার। সাব ইন্সপেক্টর প্রলয় সেন জল নিয়ে আসতেই এক প্রকার জলের গ্লাসটা কেড়ে নিয়েই এক নিঃশ্বাসে সেটা পান করে নেয় মেরি। হ্যাঁ, এবার বলো। আমার গভর্নর জেনিফার আর আমার পোষা জার্মান শেফার্ডটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কখন থেকে? আজকে সকালে আমি যখন অ্যাডামের সাথে দেখা করতে গিয়েছিলাম তখন দেখেছিলাম, কিন্তু এখন বাড়িতে গিয়ে দেখলাম বাড়ির দরজা খোলা। সারা ঘর ভালো করে খুঁজলাম, কোথাও নেই। এমনও তো হতে পারে যে কোথাও গেছে। সেটা হতে পারে না স্যার, উনি আমাকে না জানিয়ে কোথাও যান না। তাছাড়া টমিকে কোথাও নিয়ে যাবে না, এত বছর আছে এরকম কোনো দিনও হয়নি। সব থেকে বড় কথা হলো ঘরের দরজা খোলা। আমার মনে হয় কিডন্যাপ হয়েছে। আচ্ছা, ওনার বয়স কত? 60+। একজন 60+ মহিলাকে কিডন্যাপ করে কার কি লাভ? লাভ আছে স্যার। হ্যাঁ, লাভ আছে, একজনের লাভ আছে। তোমার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ নয়, আমি বুঝে গেছি এটা কে করেছে। ও প্রতিশোধ নিতে এসেছে। কে প্রতিশোধ নিতে চায়? হেয়ালি না করে ঝেড়ে কাশো তো একটু। অনামিকা, অনামিকা চক্রবর্তী। ও বলছে ও নাকি ক্রিস্টোফার ডিকোস্টা মানে আমাদের ফাদারের সন্তান। আমরা সবাই জানি ফাদার ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল, কিন্তু ওর দাবি হলো ফাদারকে নাকি মেরে ফেলা হয়েছে এবং যারা মেরেছে তাদের শাস্তি দিতে এসেছে। কি? আমি কিছু বুঝতে পারছি না স্যার। কালকে রাতে ওই অনামিকা আর একটা বয়স্ক মহিলা আমার বাড়ির জানলাটার সামনে এসে পৈশাচিকভাবে হাসছিল। জানেন স্যার, আমি ওই বয়স্ক মহিলাটাকে এর আগেও দেখেছি। ওটা একটা পাগলি। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, উনি আমাকে ধাক্কা দিয়ে বলেছিলেন, তোরা সবাই মরবি, কেউ পার পাবি না। বুঝলাম, কিন্তু যদি রিভেঞ্জ নেওয়ার থাকে তাহলে তোমার উপরে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না স্যার। হতে পারে তুমি ফাদারের কাছে মানুষ হয়েছো, সেই জন্য সে হয়তো ভাবছে তুমিই দোষী। হতে পারে, কিন্তু জেনিফার আর টমিকে খুঁজে বের করুন স্যার। রিল্যাক্স রিল্যাক্স, একটু শান্ত হও, আমি দেখছি। আরও এক সপ্তাহ কাটে। জেনিফারকে কোথাও খুঁজে পাওয়া যায় না। মেরি সব আশা ছেড়ে দেয়, কারণ সে নিশ্চিত হয়েছে তাদেরকে খুঁজে পাওয়া গেলেও হয়তো আর জীবিত দেখতে পাবে না। আগের থেকে এখন অনেক বেশি মন মরাছে। তার স্বাভাবিক হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। হ্যাঁ বল।
কেমন আছিস অ্যাডাম? ভালো আছি রে, তোকে খুব মিস করছি। কলেজ আর আসিস না, তোর বাড়িতে যেতে চাইছি তাও যেতে দিচ্ছিস না। কিছু হলে তুই আমাকে সান্ত্বনা দিয়ে ঠিক করছিস, কিন্তু এখন তুই নিজেই এইভাবে ভেঙে চুরে বসে আছিস। তোকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। সেই জন্যই তো ফোন করলাম, আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। তুই তো জানিস আগামীকাল আমার বার্থডে। আমি চাই তুই আর অনামিকা কালকে ডিনারটা আমার বাড়িতে কর। দ্যাটস গ্রেট, এ তো খুব ভালো কথা। তোকে হ্যাপি দেখার জন্য আমি সব কিছু করতে পারি। তোর সাথে আমার অনেক কথা আছে, তোকে বলতে চাই। কি কথা? যা আগে কখনো বলা হয়নি। তুই এইভাবে কথা বলছিস কেন? তুই আমাকে কখনো ভুল বুঝবি না তোরে? তোকে কি কখনো ভুল বুঝতে পারি? বোকা মেয়ে একটা। আচ্ছা এখন রাখছি, কাল সকালে ফোন করব। গুড নাইট। আর হ্যাঁ, আজকে পারলে একবার অনামিকাকে ফোন করে বলে দে। হ্যাঁ, আমি করছি। অ্যাডামের ফোনটা রাখার পরেই অনামিকাকে ফোন করে নিজের বার্থডের জন্য নিমন্ত্রণ করে মেরি। অনামিকাও যেতে অস্বীকার করে না। মেরির কথা মতোই পরের দিন অ্যাডামের সঙ্গে অনামিকা মেরির বাড়িতে হাজির হয়। কলিং বেলের আওয়াজ শুনে মেরি দরজাটা খোলে। ঘড়িতে তখন সন্ধ্যা 7:30। হ্যালো বার্থডে গার্ল। শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাডাম আর অনামিকা মেরির হাতে গিফট তুলে দেয়, তারপর ঘরে প্রবেশ করে। ওয়াও, তোমার পিয়ানো আছে? আই লাভ পিয়ানো। একটু বাজিয়ে শোনাও না প্লিজ। শিওর। তার আগে এই ড্রিঙ্কসটা এনজয় করো। অনামিকা আর অ্যাডামের হাতে ওয়াইনের গ্লাস তুলে দেয় মেরি। তারপর নিজে একটা গ্লাস নিয়ে পিয়ানোর দিকে এগিয়ে যায়। অনেক দিনের ধুলো জমে থাকা পিয়ানোয় স্পর্শ করতেই মন্ত্রমুগ্ধ এক সুর ভেসে আসে। ওদিকে তদন্তের স্বার্থে ইন্সপেক্টর জগন্নাথ সমাদ্দারের রাতের ঘুম উড়েছে। এতদিনের তদন্ত বেশ ভালো মতোই তাকে হতাশ করেছে। এমন কোনো ক্লু পাওয়া যায়নি যা থেকে কাউকে দোষী হিসেবে চিহ্নিত করা যেতে পারে, কিন্তু তদন্তে কোনো রকম ত্রুটি সে রাখেনি। তবে আজ এমন কিছু সাক্ষী সে হয় যা থেকে একটা আশার আলো সে দেখতে পায়। আজ তদন্তে এমন কিছু উঠে আসে যা আবার তাকে নতুন করে ভাবিয়ে তোলে। আমি এর থেকে বেশি আর জানি না স্যার। তার মানে আপনি বলছেন যে কোমাতে থাকা মানুষটার মিথ্যে ডেথ সার্টিফিকেট তৈরি করেছিলেন? হ্যাঁ। আপনি জানেন এর জন্য আপনার কি শাস্তি হতে পারে? জানি স্যার, তখন টাকার খুব প্রয়োজন ছিল, তাই অন্যায়টা আমাকে করতে হয়েছিল। এতদিনে এই কথা আমি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আজকে আপনাদের বলে একটু শান্তি পেলাম স্যার। আমাকে যা শাস্তি দেওয়ার হয় দিন স্যার, আমি মাথা পেতে নেব, এতে যদি একটু পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। তার মানে কোমায় থাকা একটা জীবিত মানুষকে কবর দেওয়া হয়েছিল? কি সাংঘাতিক! তদন্ত চলাকালীন ইন্সপেক্টর জগন্নাথ সমাদ্দার এমন একটি ঘটনার সন্ধান পায় যা সব হিসাব নিকাশ বদলে দেয় এক নিমেষে। ঠিক আছে ডাক্তার, আমরা এখন আসছি। আপনাকে পরে আবার দরকার হবে, আর আপনার হিসাবটা না হয় পরেই মেলাবো। চলো প্রলয়। হ্যাঁ স্যার, চলুন। তদন্ত শেষে ডাক্তারের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে ইন্সপেক্টর সমাদ্দার আর সাব ইন্সপেক্টর প্রলয় সেন। আরে সিগারেট দাও তো। হ্যাঁ স্যার, এই নিন। আমার না মাথার ভেতরটা কেমন সব গুলিয়ে যাচ্ছে স্যার। মানে এর সাথে কি ওই দুটো মেয়ের হারিয়ে যাওয়ার ব্যাপারে কোনো লিঙ্ক থাকতে পারে? আমারও তাই মনে হচ্ছে। আজকে ডাক্তার যা বললো পুরোটা ভিডিও রেকর্ডিং করে নিয়েছি, ওনাকে এই ভিডিওটা দেখাতে হবে। কিন্তু উনি তো মুখ খুলছেন না। মুখ তো খুলতেই হবে। কিন্তু স্যার, তোমার এই কিন্তু কিন্তু বলাটা কবে বন্ধ করবে বলো তো প্রলয়? না মানে স্যার, কৌতূহল বশত। হ্যাঁ হ্যাঁ, যা বলার আছে বলো। বলছি স্যার, এই ডাক্তারের খবরটা আপনি কোত্থেকে পেলেন? কিভাবে পেলাম? হ্যাঁ স্যার। দেখো প্রলয়, তুমি যখন ছুটির দিনগুলোতে বাড়িতে পড়ে পড়ে ঘুমাও না, সেই দিনগুলো আমি এই চায়ের দোকান, বাজার, এসব জায়গায় ঘুরে ঘুরে জনসংযোগ করার চেষ্টা করি। জনসংযোগ? সে তো নেতা মন্ত্রীদের কাজ। ভুল, একেবারে ভুল। এইটা যদি ভেবে থাকো তাহলে কোনোদিন আর ভালো জায়গায় যেতে পারবে না। এই একই জায়গায় পড়ে থাকতে হবে। আমি তো এখানে 1 বছর মাত্র ট্রান্সফার হয়েছি,
কিন্তু এই জনসংযোগের জন্যই জানতে পেরেছি ওদের ফ্যামিলি ফিজিশিয়ানের নাম। এটাও জানতে পারলাম সেই ডাক্তার এখানেই থাকে। আর জনসংযোগের জন্যই জানতে পেরেছি সেই দিন ঠিক কি হয়েছিল। কি হয়েছিল? পাড়া প্রতিবেশীদের থেকে যা জানতে পেরেছি, সেদিন কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। খুব সম্ভবত সেই সময়ের পুলিশও টাকা খেয়েছিল। ঘরে প্রবেশ করেছিল একমাত্র আমাদের ডাক্তার, যার সাথে কিছুক্ষণ আগেই আমরা কথা বলে এলাম। বুঝলাম। চলো, যেটা বাকি আছে সেই কাজটা এবার সেরে ফেলি। আমার মন বলছে আজকে একটা কিছু হতে পারে। আমার না খুব টেনশন হচ্ছে স্যার, কিছু খারাপ হবে না তো? অন্তরা ভট্টাচার্যা, এই নামটা মনে রাখো। একাই 100, ওয়ান ম্যান আর্মি। এবার চলো চলো, বেশি দেরি করা যাবে না। স্যার একটা কথা কিন্তু ভুল বললেন, ওয়ান ওম্যান আর্মি। হ্যাঁ, রাইট রাইট রাইট। চলো চলো চলো। হ্যাঁ স্যার, চলুন। ওদিকে পিয়ানোর সুর অ্যাডাম আর অনামিকাকে মোহিত করে দেয়। এই সুর অনামিকাকে এতটাই মন্ত্রমুগ্ধ করে যে তার হাতে থাকা ওয়াইনের গ্লাসটা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। প্রলয়, কি হচ্ছেটা কি? একটু দেখে চলতে পারো না নাকি? সরি স্যার, সরি 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 স্যার, অ্যাকচুয়ালি আলো কম তো দেখতে পাইনি গ্লাসটা। কাজের মেয়েটা চা খেয়ে রেখে গেছে বোধহয়। ঠিক আছে, সাবধানে এসো, ভাঙা কাঁচ আছে। হ্যাঁ স্যার, চলুন। ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে দেয় জগন্নাথ সমাদ্দার। হালকা আলোয় দেখা যায় একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে এক নারী মূর্তি। কি ভাবলেন মিস জেনিফার? কিছু বলবেন? এবার বলে ফেলুন। আমি তো আপনাকে আগেই জানিয়েছি, আমি কিছু জানি না। প্রলয়, ভিডিওটা চালাও তো দেখি। হ্যাঁ স্যার। জেনিফারের সামনে ডাক্তারের স্বীকারোক্তির ভিডিওটা চালু করে প্রলয়। ভিডিও দেখে জেনিফারের কপাল থেকে ঘাম ঝরতে থাকে। এ কি, আপনি তো ঘেমে যাচ্ছেন। যাক, আপনি হয়তো এবার বুঝে গেছেন যে কোন বাঘবন্দি খেলায় জড়িয়ে পড়েছেন। এবার নিজেদের ভালো চাইলে সত্যিটা বলে ফেলুন, তাদের শাস্তিটা অনেকটা কমে যাবে। না না, আর কিছু গোপন করতে চাই না। আমি সব কিছু বলবো। এক গ্লাস জল হবে প্লিজ? প্রলয়। হ্যাঁ, আমি নিয়ে আসছি। জলপান শেষ করে জেনিফার যেটা বলে তা ওরা কখনো কল্পনাও করতে পারেনি। ক্রিস্টোফার ডিকোস্টা আমার হাজব্যান্ড। হোয়াট? কি? হ্যাঁ স্যার, ক্রিস্টোফার কোনোদিন প্রিস্ট ছিল না। ভালো মানুষের আড়ালে একজন খারাপ মানুষ, একজন শয়তান স্মাগলার। আমাদের বাড়ির তলায় একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে, ওইখানেই ড্রাগের ব্যবসা করত। সেই ড্রাগ বাচ্চাদের চকলেটে মেশানো হতো। সব কিছু জেনেও কাউকে কিছু বলতে পারিনি। আর মেরিকে কবে ক্রিস্টোফার ডিকোস্টা অ্যাডপ্ট করেছিল? কাকে অ্যাডপ্ট করেছিল? মেরিকে? যে মানুষটা চকলেটে ড্রাগ মিশিয়ে বাচ্চাদের শেষ করতে পারে সে করবে অ্যাডপ্ট? না স্যার, না। আমি বাচ্চা ভালোবাসি। ক্রিস্টোফারকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি অনাথ আশ্রম থেকে মেরিকে নিয়ে এসেছিলাম। এখানে মেরির কোনো দোষ নেই স্যার। কথাগুলো শুনে ওরা চমকে যায়। জগন্নাথবাবু নিজের মাথা থেকে পুলিশি টুপিটা নামিয়ে নেয়। আসলে সে এটা কল্পনাও করতে পারেনি। অনামিকা, এই অনামিকা, কি হলো? মেরি, এই মেরি, মেরি, মেরি দেখ না কি হলো। আমি এখানে এত অন্ধকার লাগছে কেন? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? অনামিকার সঙ্গে অ্যাডামও জ্ঞান হারিয়ে ফেলে। যখন তাদের জ্ঞান ফেরে তারা দেখে একটা অন্ধকার ঘরে তারা বন্দী, আর তাদের দুজনের শরীরটা দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। অনামিকা খোলার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। অন্ধকারে কাউকে দেখাও যায় না, শুধু সামনে একটা জ্বলন্ত ফায়ার প্লেস ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আমরা কোথায়? অন্যদিকে ইন্সপেক্টর সমাদ্দারের আগ্রহ আরো বেড়ে যায়। তার মাথা থেকেই বেরিয়ে যায় যে একটা কেসের সে তদন্ত করছে। তার কাছে এটা একটা থ্রিলার গল্পের মতো লাগছে এখন। তারপর
ক্রিস্টোফার আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিকই, কিন্তু বিয়ে করেননি। তাই ক্রিস্টোফার আমাকে নিজের বাড়িতে তুলতে অস্বীকার করে, কারণ তখনও সকলের চোখে একজন আদর্শবান ঈশ্বর সেবক। কিন্তু কয়েক বছর পরে জানি না কি হয়েছিল, আমাকে বলল স্ত্রীর স্বীকৃতি দেবে, কিন্তু সকলের চোখের আড়ালে রেখে, কাউকে নিজের পরিচয় দেওয়া যাবে না। পরে বুঝেছিলাম যে ওর ওই ব্যবসার সহযোগিতার জন্যই আমাকে নিয়ে এসেছিলেন। এভাবেই একদিকে ড্রাগের ব্যবসা আর অন্যদিকে ঈশ্বরের সেবক হয়ে মানুষের অন্ধবিশ্বাসে দুটোই রমরমিয়ে চলতে থাকে। ক্রিস্টোফারকে কি মার্ডার করা হয়েছিল? কথাটা শুনে জেনিফার কিছুক্ষণ মাথা নিচু করে নিস্তব্ধ হয়ে বসে থাকে, তারপর আবার বলতে শুরু করে, ইয়েস, আমি ওকে নিজের হাতে ছাদ থেকে ফেলে দিয়েছিলাম, কিন্তু তখনও লোকটা মরেনি। ডক্টর এসে বলল কোমায় চলে গেছে। ডক্টরকে বলেছিলাম ডেথ সার্টিফিকেট বানিয়ে দিতে হবে, যত টাকা লাগে আমি দেব। তারপর ক্রিস্টোফারকে জীবিত অবস্থায় কফিনে বন্দি করে কবর দিয়ে দিয়েছিলাম। আর রোজি, জেনেলিয়ার মতো দুজন ফুটফুটে মেয়েকে কেন মারলেন? ওরা কি দোষ করেছিল? ওরা তো আপনার মেয়ের বয়সী। কেন মারলেন ওদের? আরে চুপ করে থাকবেন না, বলুন। আমার মাথাটা কেমন করছে, আমার মাথাটা কেমন করছে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এই প্রলয়, জল নিয়ে এসো, কুইক। কথা বলতে গিয়ে জেনিফার জ্ঞান হারায়। অন্যদিকে অ্যাডাম আর অনামিকার জ্ঞান আসার পর অনেক ডাকাডাকির পরেও সেখানে কাউকে দেখতে পায় না, কিন্তু হঠাৎ করেই একটা বড় চপার নিয়ে সেখানে উপস্থিত হয় মেরি। মেরি? মেরি তুই? ইয়েস, আমি মেরি, তোর বেস্ট ফ্রেন্ড মেরি। কিন্তু দেখ আমাদের দুজনের মাঝে এই শয়তানটা কিভাবে ঢুকে পড়েছে। জেনেলিয়া আর রোজির বডিগুলো কোথায় রেখেছো? একদম চুপ। অ্যাডাম, ওই অ্যাডাম, আমার দিকে একটু তাকা। দেখ, তোকে এইভাবে বেঁধে রেখে আমার কত কষ্ট হচ্ছে, কিন্তু এইভাবে কতদিন চলবে বল? আমি তোকে আমার জীবনের সব কথা শেয়ার করেছি, তাই এটা শেয়ার না করে থাকতে পারছিলাম না। আমি মেরেছি রোজি আর জেনেলিয়াকে, আমিই মেরেছি। কি বলছিস কি তুই? কেন করলি এরকম? বল বল, কেন করলি? সরি রে, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওরা কেউ ভালো নয় রে। ওরা তোকে আর আমাকে আলাদা করে দিতে চেয়েছিল, তোকে আমার থেকে আলাদা করে দিত। কেন আলাদা করতে চাইবে? তোর সাথে প্রেম করবি, তারপর তুই বিয়ে করবি, আর আমাকে মনে রাখবি না, তখন আমাকে ভুলে যাবি। কিন্তু কিন্তু তাই বলে তুই মেরে ফেললি? কি করে পারলি মেরি? তুই আমাকে বিশ্বাস করিস না? আমি আমি কখনো তোকে ভুলে যেতে পারি? এই মেরি, বল বল বল, তুই আমার সঙ্গে মজা করছিস তাই না? আমি তোকে বিশ্বাস করি, কিন্তু এটাও জানি যে তুই বিয়ে করলে তোর বউ তোর থেকে আমাকে আলাদা করে দেবেই। আমি কখনো চাইনি তুই বিয়ে করিস। কি? হ্যাঁ রে, আমি এখনো চাই না তুই বিয়ে কর। এইভাবেই আমরা থাকবো, তাহলে আমাদের বন্ধুত্বের মাঝে কেউ ঢুকতে পারবে না, এই মেয়েটাও পারবে না। অনামিকা কোনো কথা বলে না, শুধু মেরির কথাগুলো মন দিয়ে শুনতে থাকে, আর বুঝতে পারে মেরি কোনো এক মানসিক রোগের শিকার। সে প্রাণ দিয়ে অ্যাডামকে ভালোবাসে, তার বন্ধুত্বের বাঁধন একেবারেই আলগা হতে দিতে চায় না। নিজের বন্ধুত্বকে বাঁচিয়ে রাখার জন্য মানুষ খুন করতেও তার হাত কাঁপে না। জেনেলিয়া আর রোজির বডিগুলো কোথায় রেখেছো? সে তো এখন আর নেই। পৈশাচিক হাসি আর মাটিতে চপার ঠোকার টুংটুং আওয়াজ এই পরিস্থিতিটাকে আরো ভয়ানক করে তোলে। কি বলছিস কি তুই? নেই মানেটা কি? নেই মানে নেই, আমি কিমা বানিয়ে আমার টমিকে খাইয়ে দিয়েছি। কি? হোয়াট? তবে একটা জিনিস আছে, দাঁড়াও নিয়ে আসছি। কথাটা বলেই মেরি অন্য ঘরে চলে যায়। বোঝা যায় না যে সে ঠিক কি করতে চলেছে।
তবে মেরিকে খুবই উৎসাহিত দেখায়। মেরি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে অনামিকার মনে পড়ে তার বাঁ হাতে একটা ব্লেডের মতো ডিজাইনের ব্রেসলেট আছে। ব্লেডের মতো ধারালো নয়, তবে দড়ি কাটার জন্য যথেষ্ট। ব্রেসলেটটা ডান হাত দিয়ে ছিঁড়ে ধারালো অংশ দিয়ে দড়িটা কাটতে শুরু করে সে। খুবই সতর্কতার সঙ্গে কাজটা সে শেষ করে। নিজের হাতের দড়িটা কাটার পর অ্যাডামের দড়িটাও সে খুলে দেয়, তবে এমনভাবে দড়ি গায়ে জড়িয়ে রাখে দেখে মনে হয় যেন বাঁধা অবস্থাতেই আছে। এই অন্ধকার ঘরে সহজে কিছুই বোঝা যাবে না যদি না কেউ এসে দড়িটা টান দেয়। তবে অনামিকার একটু ভয় লাগতে শুরু করে এখন। এইভাবেই বসে থাকো, একদম নড়াচড়া করবে না, মেরি যেন কিচ্ছু বুঝতে না পারে। এই ঝুঁকিপূর্ণ কাজটা করতে গিয়ে ভয়ে গলা শুকিয়ে তার কাঠ হয়ে গেছে। স্তব্ধ হয়ে ওরা বসে থাকে। কিছুক্ষণ পরেই মেরি এই ঘরে এমন কিছু একটা নিয়ে আসে যা দেখে ওদের হৃদযন্ত্র কেঁপে যায়। অনামিকা ভয়ে চিৎকার করে ওঠে। সে নিজের চোখ দুটোকেও বিশ্বাস করতে পারছে না। এসব কি? হ্যাঁ, এটাও বুঝতে পারছো না? হৃৎপিণ্ড, একটা রসির আর একটা চ্যানেলিয়ার। এমন দৃশ্য দেখে অ্যাডাম বমি করে ফেলে। অনামিকার মাথা বন বন করে ঘুরতে থাকে। মেরির দুই হাতে দুটো রক্তাক্ত হৃৎপিণ্ড দেখে নিজেকে আর সামলাতে পারে না অ্যাডাম। এই হৃৎপিণ্ড দুটো আমি যত্ন সহকারে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। দেখ অ্যাডাম, কি সুন্দর তাজা আছে। দেখ 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 না। এটা এটা এইভাবে কেন রেখে দিয়েছিস? এমন দৃশ্য দেখে অ্যাডামের কণ্ঠ রোধ হয়ে আসে। কাঁপা কাঁপা গলায় সে কথাটা বলে ওঠে। প্রতি রাতে এই দুটো হৃৎপিণ্ডের সাথে আমি কথা বলি। হৃৎপিণ্ডের মধ্যেই তো মন লুকিয়ে থাকে বল। আবেগ আর ভালোবাসা হৃৎপিণ্ডের মধ্যেই লুকিয়ে থাকে। অনেকে বলে শরীর মৃত্যু হলেও মন থেকে ভালোবাসা থাকলে কখনো যে ভালোবাসার মরণ হয় না। তাই ওদের হৃৎপিণ্ডের মধ্যে তোর প্রতি যে ভালোবাসা জমে আছে, সেই ভালোবাসা নির্মূল করার জন্য আমি ফ্রিজে রেখে টর্চার করি। দেখ কেমন ঠান্ডায় জমে গেছে ওদের হৃৎপিণ্ডগুলো। এইভাবেই সারা জীবন ফ্রিজে রেখে দেব। আমিও দেখি কতদিন ওই হৃৎপিণ্ডে ভালোবাসা বেঁচে থাকে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর হাতের দড়িটা পুরোপুরিভাবে খুলতে সক্ষম হয় অনামিকা। তখনও অবশ্য কাউকে বুঝতে দেয় না। ঘর অন্ধকার হওয়ার ফলে খুব একটা সমস্যা অবশ্য হয় না। তুই জানিস অ্যাডাম, আমি যখন ক্রিস্টোফারকে খুন করি তখন আমার বয়স মাত্র 12 বছর। তুই ফাদারকে খুন করেছিস? উনি ফাদার নয়, খারাপ মানুষ। এই ঘরে ড্রাগের ব্যবসা করত। আমি ছাদ থেকে ফেলে দিয়েছিলাম, ভেবেছিলাম বাঁচবে না, কিন্তু বেঁচে গেল। কোমায় চলে গিয়েছিল। তারপর জীবিত মানুষটাকে কফিনে ভরে কবর দিয়েছিলাম। কিন্তু কেন জানি না আমি প্রায় স্বপ্ন দেখি ক্রিস্টোফার নিজে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে, আর আমি আটকাতে যাচ্ছি। কিন্তু এটা তো সত্যি নয়। ওই শয়তানটাকে আমি নিজের হাতে মেরেছিলাম। অ্যাডাম স্থির হয়ে কথাগুলো শুনতে থাকে। তার হাত পা কাঁপছে, মুখে কথা এসেও যেন আটকে যাচ্ছে। জানতে চাইবি না কেন মেরেছিলাম? কেন? তোর জন্য। হ্যাঁ। কি? হ্যাঁ, তুই আর আমি বেস্ট ফ্রেন্ড, সেটা সে কখনোই মেনে নিতে পারেনি। লোকটা কখনোই চাইতো না যে আমি বাইরের কারোর সাথে কথা বলি। যদি তার ভালো মানুষ সেজে থাকার প্রচেষ্টা আর কাণ্ডকলাপ ফাঁস করে দিই, সেই ভয় পেত। সেই জন্যই তো তোকে ছোটবেলায় পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে তোর জীবন শেষ করে দিতে চেয়েছিল। আসলে ওটা আমার জন্য একটা থ্রেট ছিল। আমার পায়ের অ্যাক্সিডেন্ট ফাদার করেছিল? হ্যাঁ, তাই আমি ফাদারকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিলাম। তোর যারা ক্ষতি করার চেষ্টা করে আর তোর থেকে আমাকে আলাদা করার চেষ্টা করে, তাদের আমি বাঁচতে দিই না। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমার মনের জায়গা জুড়ে শুধু তুই আছিস। তোকে অন্য কারোর সাথে দেখলে তোকে হারিয়ে ফেলার ভয় হয়। তুই একা একাই এইসব করেছিস? একদমই না।
মিস্টার ক্রিস্টোফারকে মারা থেকে শুরু করে রোজি আর জেনেলিয়াকে মারার জন্য আমার মম আমাকে সব সময় হেল্প করেছে। এমনকি জেনেলিয়াকে তো আমার মম অজ্ঞান করে নিয়ে এসেছিল, তারপর আমার মুখ চেয়ে নিজের হাতেই শেষ করেছিল। আমার মম আমাকে খুব ভালোবাসে, আমার কথা ফেলতে পারে না। অনেক কষ্ট করে মানুষ করেছে তো, তাই আমার কথা ফেলতে পারে না। তোর মা? তোর নিজের মা? কিন্তু তুই তো অনাথ আশ্রম থেকে। আমি অনাথ আশ্রমে ছিলাম ঠিকই, কিন্তু আমি অনাথ নই। জেনিফার নামের যে মহিলা আমাকে ছোটবেলা থেকে দেখাশোনা করেছে, সেই আমার বায়োলজিক্যাল মাদার, আর মিস্টার ক্রিস্টোফার আমার বায়োলজিক্যাল ফাদার। পায়ের তলা থেকে মাটি যেন হারিয়ে যায় অ্যাডামের। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইয়েস, মমের কাছে যা শুনেছিলাম, মিস্টার ক্রিস্টোফার আমাকে অস্বীকার করেছিল। আমি যখন আমার মমের গর্ভে এসেছি, তখন মম ছিল কুমারী। শয়তানটা মমকে বিয়েও করতে রাজি হয়নি। মমকে বলেছিল আমাকে পেটে থাকতেই নষ্ট করে দিতে, তবেই নাকি মমকে বিয়ে করবে। মম সেটা কখনোই করেনি। পরে যখন আমি জন্মালাম, মম লোক সমাজ থেকে নিজেকে লুকিয়ে রাখত। মিস্টার ক্রিস্টোফার ছিল অত্যন্ত প্রভাবশালী, তার প্রতি মানুষের অন্ধবিশ্বাস। মমের কথা কেউ বিশ্বাসই করবে না, উল্টে নিজেই ছোট হয়ে যাবে। তাই মম আমাকে জন্ম দিয়েও সমাজের থেকে লুকিয়ে রেখেছিল। তারপর একদিন অনাথ আশ্রমে আমাকে রেখে আসা হয়েছিল। একটা সময় মিস্টার ক্রিস্টোফার মমকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিয়েছিল। অনাথ আশ্রমে একটু বড় হলাম, আমাকেও নিয়ে এসেছিল, কিন্তু কেউ কোনোদিন জানতে পারল না যে আমার মম আর মিস্টার ক্রিস্টোফারের মধ্যে কী সম্পর্ক। সবাই জানলো দয়ার সাগর ফাদার ক্রিস্টোফার আমাকে আর আমার মমকে শেল্টার দিয়েছে। কিছুক্ষণ যেন সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, কারোর কণ্ঠ থেকে একটা শব্দও বেরোয় না। ঘরের একদিকে জ্বলন্ত ফায়ারপ্লেসের আলো ছাড়া আর কোনো আলো নেই। অ্যাডাম আর অনামিকা পাশাপাশি দুটো চেয়ারে বাঁধা, মুখোমুখি দাঁড়িয়ে আছে মেরি। তার মাটিতে চপার ঠোকার আওয়াজ অ্যাডামের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। আমি জানি তুমি সেই দিন এপ্রিল ফুল করনি। এবার বলে ফেলো তো, ফাদার তোমার মাকে কবে বিয়ে করেছিল অনামিকা? কখনোই না। মানে এটাই যে আমি ক্রিস্টোফারের মেয়ে নই। এটা সম্পূর্ণ একটি টোপ। কি? হ্যাঁ মেরি, তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? তাই কয়েকটা টোপ আমাকে ফেলতেই হয়েছিল। এমনকি আমি তোমার মাধ্যমে অ্যাডামকে যে প্রেমপত্র দিয়েছিলাম, সেটা তুমি অ্যাডামকে দাওনি। তখন থেকেই আমি বুঝে গিয়েছিলাম যে এর ভেতরে কিছু একটা তো আছে। আগেও তোমার উপরে সন্দেহটা ছিল, পরে অবশ্য সন্দেহটা বেড়ে গিয়েছিল। কি বলছো অনামিকা? কে অনামিকা? হ্যাঁ, আমি অনামিকা নই। হোয়াট? ইয়েস, আমার নাম অন্তরা ভট্টাচার্য, সিআইডি অফিসার। মানে আমার মম কোথায়? চিন্তা করো না, ইন্সপেক্টর জগন্নাথ সমাদ্দারের কাছে সুরক্ষিতভাবেই আছে। এতক্ষণে হয়তো সব প্রমাণ হাতেও চলে এসেছে। তুমি আর রেহাই পাবে না মেরি। আর যে বৃদ্ধা মহিলাটি রাস্তায় তোমাকে অ্যাটাক করেছিল আর তোমার ঘরের সামনে রাতের অন্ধকারে তোমাকে ভয় দেখিয়েছিল, উনিও একজন সিনিয়র সিআইডি অফিসার, নন্দিতা আগরওয়াল। কথাগুলো মেরির কাছে বিষের মতো শোনায়। এতদিন অনামিকা সেজে যে মেয়েটা অভিনয় করেছে, সেই আসলে সিআইডি অফিসার অন্তরা ভট্টাচার্য। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তার দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যায় মেরি। মেরি ছুটে এসে তার হাতে থাকা ধারালো চপারটা অন্তরার গলায় চালাতে যাবে, এমন সময় নিজের মাথা নামিয়ে পায়ের মোজার ভিতর থেকে লুকিয়ে রাখা বন্দুকটা দ্রুত বের করে মেরির কপালে তাক করে সে। মেরি, চপারটা ফেলে দাও বলছি, চপারটা ফেলে দাও, না হলে তুমি আমাকে চেনো না। আমি সিআইডি অন্তরা ভট্টাচার্য। আমি বলছি, গুলিতে তোমার মাথা এফোড় ওফোড় করে দেব। না না, এটা করো না। আমাকে বাঁচায় না।
প্লিজ 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 ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও প্লিজ, তোমার পায়ে পড়ছি। শাট আপ অ্যাডাম, জাস্ট শাট আপ। চলো 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 চলো, এটা তো বেসমেন্টের ঘর। ওপরে চলো, ওপরে চলো। পালানোর চেষ্টা করলেই গুলি করে ঝাঁঝরা করে দেব। বাইরে পুলিশ আছে, তাই পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই। তুমিও এসো অ্যাডাম। অন্ধকারাচ্ছন্ন বেসমেন্টের ঘরের সিঁড়ি ধরে তারা উপরে উঠে আসে। এমন সময় মেরির একটা ধাক্কায় সিঁড়িতে হোঁচট খেয়ে নিজের শরীরের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায় অন্তরা। অনামিকা! দেওয়ালের একটা কোণে অন্তরার মাথাটা গিয়ে পড়তেই মাথার ডান দিকে একটা গুরুতর আঘাত পায় সে। কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। তার এমন করুণ পরিস্থিতি দেখে মেরির মুখে একটা ভয়ঙ্কর পৈশাচিক হাসি খেলে যায়। মেরি! মেরিকে অবাক হয়ে দেখতে থাকে অ্যাডাম। তার ছোট্টবেলার সাথীকে তার বড্ড অচেনা লাগছে এখন। আবেগ চেপে রাখতে না পেরে অ্যাডাম কেঁদে ফেলে। কেন এমন করছিস মেরি? প্লিজ প্লিজ তুই আত্মসমর্পণ কর, আমি তোকে হাত জোর করে রিকোয়েস্ট করছি। এমন সর্বনাশা খেলা আর খেলিস না। অ্যাডাম কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু মেরির ক্রোধ তাকে বেপরোয়া করে তুলেছে। কোনো কথা চিন্তা না করে একরাশ ক্ষোভ নিয়ে বিনা অস্ত্রেই সে এগিয়ে যায় অন্তরার দিকে। অন্তরা তখন যন্ত্রণায় ছটফট করছে। সবকিছুই সে এখন ঝাপসা দেখছে। আমার বেস্ট ফ্রেন্ড যখন আমাকে আত্মসমর্পণ করতে বলেছে আমি তাই করব, কিন্তু তার আগে তোকে শেষ করে যাব, শত্রু শেষ রাখবো না। মেরি কথাটা বলেই অন্তরার গলা টিপে ধরে। লাগছে, ছাড়। তার দম বন্ধ হয়ে আসে। এমন সময় অ্যাডাম মেরিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। অনেক ধস্তাধস্তির পরেও যখন কোনোভাবেই মেরিকে থামানো সম্ভব হয় না, তখন মেরিকে সজোরে ধাক্কা মারে অ্যাডাম। মেরি বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। তুই অন্য একটা মেয়ের জন্য আমাকে ধাক্কা মারলি অ্যাডাম? তুই তো আমার গায়ে কোনোদিন হাতও তুলিসনি। আমাকে আমাকে ক্ষমা করে দে মেরি, আমি তোকে আঘাত করতে চাইনি। কিন্তু থাক, আমি যা বোঝার বুঝে গেছি। তুই অনেক বদলে গেছিস, আমার ছোটবেলার খেলার সাথী বদলে গেছে। সবকিছু বদলে গেছে। অ্যাডাম আর কোনো দিকে তাকায় না, আহত অন্তরাকে বাঁচানোর চেষ্টা করে। চলো, এখান থেকে পালাতে হবে, আমার হাত ধরো। অ্যাডাম অন্তরাকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। বেসমেন্টের ঘরে ফায়ার প্লেসে জ্বলতে থাকা আগুনের জ্যোতি ছিল একমাত্র ভরসা। তবে উপরের ঘরে আলোর সন্ধান পায় দুজন, কিন্তু সেটাও বেশিক্ষণ স্থায়ী হয় না। মেরির ক্ষোভের বহিঃপ্রকাশ যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বাড়ির মেন সুইচ অফ করে দেয় মেরি। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। ঘরটা মহলের মতো বৃহৎ আকারের হওয়ায় অনেক দূরে অবস্থিত ফায়ারপ্লেসের আলো সারা ঘর আলোকিত করতে আর সক্ষম হয় না। বর্তমানে এতটাই অন্ধকার হয়ে আছে যে অ্যাডাম আর অন্তরা একে অপরের মুখও আর ভালো করে দেখতে পাচ্ছে না। ভয়ে অ্যাডামের হাত পা ঠান্ডা হয়ে আসে, শরীর শিথিল হয়ে পড়ে। সারা ঘর জুড়ে মেরির এমন মায়াবী হাসি অ্যাডাম আর অন্তরার হৃদয়ে শিহরণ জাগিয়ে দেয়। একে অপরের হাত শক্ত করে ধরে। দুজনের হাতের তালুতে ঘাম জমতে শুরু করেছে। এমন সময় মেরির গলায় কোনো এক গানের সুর ভালোভাবে বুঝিয়ে দেয় মেরি তাদের খুব কাছাকাছি আছে। এমন সময় থেমে যায় মেরির কণ্ঠের সেই গান। নিস্তব্ধ হয়ে যায় সবকিছু। গুটি গুটি পায়ে দুজনে এগিয়ে যায় বাইরের দরজার দিকে, কিন্তু সফল হয় না। নিচে ফেলে আসা অন্তরার বন্দুক থেকে অন্তরাকেই গুলি করে মেরি। মাটিতে লুটিয়ে পড়ে সে। অ্যাডামের শরীর স্থির হয়ে যায়। ফায়ারপ্লেসে জ্বলতে থাকা আগুনের আলতো আলো মেরির মুখে এসে পড়ে। মেরির হাতে বন্দুক দেখে অ্যাডাম আর নিজেকে শান্ত রাখতে পারে না। তুই কি করলি মেরি? নিজেকে সামলাতে না পেরে অ্যাডাম এগিয়ে যায় মেরির দিকে, কিন্তু সফল হয় না।
অন্তরার শরীর থেকে গল গল করে বেরোতে থাকে রক্ত। সেই রক্তে মেঝেতে পিছলে পড়ে যায় অ্যাডাম। দুর্ভাগ্যবশত অ্যাডাম মাথাতে আঘাত পায় আর পর মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলে। অ্যাডাম, অ্যাডাম তোর কি হলো? অ্যাডাম কি হলো? কি হলো তোর? আমার সাথে কথা বল অ্যাডাম, প্লিজ প্লিজ আমার সাথে একটু কথা বল। অ্যাডামের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে মেরি। অনেক ডাকার পরেও জ্ঞান ফেরে না অ্যাডামের। তখন তার ক্রোধ যেন মাত্রা ছড়ায়। অন্তরার অচৈতন্য শরীরের দিকে তাকিয়ে গর্জন করতে থাকে মেরি। তোর জন্য আমার অ্যাডাম আঘাত পেয়েছে আর কথা বলছে না আমার সাথে। তোর জন্য একটা গুলি যথেষ্ট নয়। অনেক আগে থেকেই বাড়ির বাইরে পুলিশের নজরদারি চলছে। অন্তরার অনুমতি ছাড়া ঘরে ঢোকা বারণ, তাই এতক্ষণ ধরে পুলিশ বাইরে অপেক্ষা করছিল। কিন্তু ভিতরের চিৎকার শুনে ওরা বুঝে যায় কোনো কিছু আর স্বাভাবিক নেই, তাই দরজা ভাঙার চেষ্টা করে। মেরি দরজা ধাক্কানোর আওয়াজ শুনে অন্তরার চুলের মুঠি ধরে তার অচৈতন্য শরীরটা টানতে টানতে বেসমেন্টের সেই ঘরে আবার নিয়ে যায়। তারপর একটা ওয়াইনের বোতল খুলে অন্তরার সারা গায়ে ঢালতে থাকে। ম্যাডাম, আমরা বাইরে আছি, আমরা বুঝতে পেরেছি ভেতরে কি চলছে। আপনি যদি সামনে থাকেন একটু সহযোগিতা করুন, কোনো চিন্তা করবেন না ম্যাডাম। অনেক ধাক্কানোর পরেও দরজা ভাঙা সম্ভব হয় না। বাইরে পুলিশ ফোর্স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দরজা ধাক্কানোর শব্দে অ্যাডামের জ্ঞান ফিরে আসে। উঠে দাঁড়ায় অ্যাডাম। মাথার চোট তার এতটাই গুরুতর যে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। অ্যাডামের মাথা বনবন করে ঘুরতে থাকে। বেশ কিছুক্ষণ চোখে যেন সবকিছু অন্ধকার দেখে সে। কিছুক্ষণের মধ্যেই আবার স্বাভাবিক হয়, কিন্তু ঘরে কাউকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে পড়ে। তারপর দরজার দিকে তাকাতেই বুঝে যায় বাইরে থেকে পুলিশ দরজা ভাঙার চেষ্টা করছে। অ্যাডাম ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করেও সফল হয় না, কারণ মেরি ঘরের মেন দরজায় তালা দিয়ে রেখেছে। তাই সেই দিকে আর সময় নষ্ট না করে বেসমেন্টের ঘরের দিকে ছুটে যায় অ্যাডাম। অনামিকা, অনামিকা তুমি কোথায়? অ্যাডাম সেখানে গিয়ে দেখতে পায় অন্তরা আর মেরির মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে। কিন্তু অ্যাডামকে দেখার পর ওদের দুজনের মধ্যে চলতে থাকা সেই লড়াই থেমে যায়। অ্যাডামকে সুস্থ অবস্থায় দেখে হাসি মুখে তার দিকে এগিয়ে আসে মেরি। তুই ঠিক আছিস অ্যাডাম? আসবি না, একদম একদম তুই আমার দিকে আসবি না। কি বলছিস? আমি আসবো না। না না, আসবি না। এরকম কথা কেন বলছিস অ্যাডাম? আমি তো তোর সারা জীবনের খেলার সাথী, বল। তোর জীবনের সব কথা তুই আমার সাথে শেয়ার করেছিস, কেন এরকম করছিস অ্যাডাম? আমি তো এত কিছু শুধু তোর কথা ভেবেই করছি। তুই আসবি না, তুই আমার বন্ধু না, তুই আমার কেউ না। কি বললি? আমি তোর কেউ না। মেরি অ্যাডামের দিকে এগিয়ে যেতেই অ্যাডাম এক ধাক্কায় মেরিকে ফেলে দেয়। কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে মেরি। সারা ঘরে পড়ে থাকা ওয়াইন মেরির গা ভিজিয়ে দেয়। তখনই মেরির ব্যবহারে একটা সন্দেহজনক পরিবর্তন লক্ষ্য করে অ্যাডাম। অনামিকা, ও তোমার নাম তো অন্তরা, তাই না? যাই হোক, আর কোনো ভয় নেই। যাও অন্তরা, তুমি অ্যাডামকে নিয়ে এখান থেকে চলে যাও। কথাটা বলে অন্তরার হাতে ঘরের চাবিটা তুলে দেয় মেরি। অন্তরার মনে তখন সন্দেহ আরো বেড়ে যায়। কি করবে ভেবে পায় না, তবুও চাবিটা নিজের হাতে তুলে নেয়। তারপর আর সময় নষ্ট না করে অ্যাডামকে নিয়ে বেসমেন্ট থেকে ওপরের ঘরের দিকে এগিয়ে যায় সে। চলো অ্যাডাম, আমার এখানে কিছু সুবিধার মনে হচ্ছে না। আই থিঙ্ক তুমিও সেফ নও। যা অ্যাডাম, চলে যা, ভালো থাকিস। আর পারলে আমাকে মনে রাখিস একটা মেয়ে ছিল যে তোকে নিজের জীবনের থেকে অনেক অনেক বেশি ভালোবাসতো। তুই কথাগুলো এইভাবে বলছিস কেন মেরি? তুই ধরা দে মেরি, তুই ধরা দে। দেখবি ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে গেছে। মেরির মুখে একটা হালকা হাসি খেলে যায়, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। মুখে কোনো কথা না বলে একটা দেশলাই চালায় সে। মেরি কি করছো তুমি? মেরি এটা করিস না। আমি যদি আবার জন্মাই, সেই জন্মেও যেন শুধুমাত্র তোরই বেস্ট ফ্রেন্ড হয়ে জন্মাতে পারি রে।
তারপরেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। কথাটা বলেই সেই জ্বলন্ত দেশলাই কাঠিটা মাটিতে ফেলে দেয় মেরি। সারা ঘরে ছড়িয়ে থাকা সেই ওয়াইনে জ্বলন্ত দেশলাই কাঠি পড়তেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। মেরির সারা শরীরকে সেই আগুন এতটাই দ্রুত গ্রাস করে ফেলে যে আর কিছুই করার থাকে না। এটা তুই কি করলি মেরি? এটা তুই কি করলি? অ্যাডাম নিজেকে কোনোভাবেই আর শান্ত রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। দিশেহারা হয়ে মেরিকে বাঁচানোর জন্য এগিয়ে যায় সেই দিকে, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় মেরির অগ্নিদগ্ধ শরীরটাকে আর দেখাও যাচ্ছে না। মুহূর্তের মধ্যেই অ্যাডাম জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে অনেক প্রচেষ্টার পর পুলিশ বাহিনী বাইরের দরজা ভাঙতে সক্ষম হয়। অ্যাডামকে সেই ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে সাহসিনী অন্তরা। আপনি ঠিক আছেন তো ম্যাডাম? আমি ঠিক আছি, কিন্তু সরি টু সে মেরিকে বাঁচাতে পারিনি। কি আগুনে? ইয়েস। ও মাই গড। অ্যাডামের কি হয়েছে? আমার ছেলে ঠিক আছে তো? বলুন না ঠিক আছে তো অ্যাডাম? অ্যাডামকে এমন অবস্থায় দেখে তার বাবা মা ভয় পেয়ে যায়। চিন্তা করবেন না, ও ঠিক আছে। জগন্নাথ বাবু। হ্যাঁ ম্যাডাম বলুন। তাড়াতাড়ি এমার্জেন্সির ব্যবস্থা করুন, অ্যাডামকে অ্যাডমিট করতে হবে। শিওর, কিন্তু আপনার মাথা থেকেও তো রক্ত ঝরছে। আমি ঠিক আছি, আগে অ্যাডামের ব্যবস্থা করুন প্লিজ। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে ফেলা হয়। অ্যাডামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফিরে আসলেও মানসিকভাবে সে ভেঙে পড়ে। কেউ জানে না এখন তার মন খারাপ হলে কে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। সেই চাবিকাঠিটা হয়তো একমাত্র মেরির কাছেই ছিল। যদিও ডাক্তার তার বাবা মাকে স্বাভাবিক হয়ে যাওয়ার আশ্বাস দেয়, তবে সবকিছু ঠিক হতে অনেকটা সময় লাগবে। স্যার। হ্যাঁ প্রলয়, বলো। সাইকোলজিক্যাল লাভারের গল্প অনেক শুনেছি, কিন্তু বন্ধুত্বের জন্য যে কেউ এতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে এটা সত্যি জানা ছিল না। হ্যাঁ যা বলেছ, আমার এতদিনের কর্মজীবনে এমন ঘটনার কথা আগে কোথাও শুনিনি। মেয়েটার মধ্যে বুঝলে একটা ভয় ছিল, আর সেই ভয় থেকেই একটার পর একটা খুন। কেউ এসে যদি নিজের প্রাণের বন্ধুকে তার থেকে কেড়ে নেয়, সেই ভয়টাই কাজ করতো ওর মধ্যে। আর তাছাড়া প্রত্যেকটা খুন বিভৎস। খুন করে কসাইয়ের মতো কুচি কুচি করে কেটে সেই মাংস নিজের পোষা কুকুরকে খাওয়ানো, জাস্ট ভাবা যাচ্ছে না। ম্যাডাম না থাকলে এই কেসটা হয়তো সলভ করাই সম্ভব হতো না। হ্যাঁ স্যার, খুনি কতবার আমাদের সামনে এসছে, থানায় এসছে, আমরা বুঝতেই পারিনি। একটা সত্যি অনেক বড় অভিজ্ঞতা হলো। ঠিক আছে, চলো, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাও। বাড়ি গিয়ে রেস্ট নাও। আজকে যা ধকল গেল। হ্যাঁ স্যার। আর হ্যাঁ, সাবধানে যেও। বলা তো যায় না, আরও কত মেরি শহরের রাজপথে অপেক্ষা করছে কে জানে। আসি। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী সৌভিক ঘোষের কলমে একটি কাহিনী, কুয়াশার আরো গভীরে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।